আনন্দ এবং আপনার সঙ্গে আমি শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। তৃতীয় দফা এবং আশঙ্কা ছিল, সেটা সত্যিও হলো, সন্ত্রাসের অভিযোগের। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব যদি হয় ভোটদান, সেই উৎসবে আমরা হারালাম তিনজন নাগরিককে আমাদের এই রাজ্যে। আর সকাল থেকে একেবারে সেই চেনা ছবি, চেনা অভিযোগ, কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা ভোট, কোথাও ফলস ভোটিং, কোথাও মারামারি, বোমাবাজি, সন্ত্রাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ এবং অবশ্যই গাজোয়ারির অভিযোগ। আরও একবার প্রমাণ হয়ে গেল যে সন্ত্রাস আছে সন্ত্রাসেই, আর পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই। অর্থাৎ এখানে পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, শাসক দলের পরিবর্তন হয়, রাজনৈতিক ঝান্ডার পরিবর্তন হয়, কিন্তু একটা রক্তপাতহীন সুসভ্য নির্বাচন করার জন্য যে পরিণতির দরকার হয়, যতটা পরিণত হওয়ার উচিত আমাদের গণতন্ত্রে, অন্তত আমাদের এই রাজ্যে, আমাদের দুর্ভাগ্য সেই ছবিটা আজও পাওয়া গেল না। আমরা এই অনুষ্ঠানে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন তিনজন অধ্যাপক, শ্রুতিনাথ প্রহরাজ আছেন, বিশ্বনাথ চক্রবর্তী আছেন, সুমন বন্দ্যোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, বিজেপি নেতা তথাগত রায় এবং আছেন শিল্পী সমী রাইজ। তার আগে দেখাবো যে দুর্ভাগ্যের ঘটনায়, যে দুর্ভাগ্যের নির্বাচনের আজকে তৃতীয় দফায় আমরা তিনজন মানুষকে হারালাম। কিভাবে, কোথায়? পঞ্চায়েত ভোটের দ্বিতীয় দফাতেই রক্ত ঝরতে দেখেছে রাজ্যবাসী। তৃতীয় দফাতেও বদলালো না ছবিটা। তৃণমূল এবং সিপিএমের মধ্যে দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার আমডাঙ্গার বোদাই গ্রাম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুপুরে সিপিএম তৃণমূল সংঘর্ষ চলাকালীন বোমার আঘাতে গুরুতর জখম হন মাদার বক্স মল্লিক নামে এক সিপিএম সমর্থক। বারাসাত সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সিপিএমের অভিযোগ, সকাল থেকেই এলাকায় বোমাবাজি করছিল তৃণমূলের লোকজন। তৃণমূলের ছোড়া বোমার আঘাতেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ। উনি সিপিএম করতো, এবারে ভোট দিতে গিয়েছিল, ভোট তখন দোবাহিনী ঝামেলা হয়েছিল, বাড়ি চলে এসেছিল। বাড়ি চলে আসার পরে এবারে বাড়ি এসে তৃণমূলে এসে ওকে পিটিয়ে বোম মারল বাড়ির মধ্যে এসে। পরিচিত মানে পার্শ্ববর্তী সব টিএমসি করে, এরা সিপিএম করে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ওই এলাকাটায় যেখানে বোম পড়ছে সেখানে পুলিশের উপস্থিতি ছিল মোর দেন 100। শতাধিক পুলিশের উপস্থিতিতে বোম পড়লো, একজন মারা গেলেন। গণতন্ত্রের যে সর্বনাশ শুরু হয়েছে, তাতে একটা বলি, আমাদের চিফ মিনিস্টার এগুলো ভালোবাসেন। যদিও সিপিএম এর অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। কাল থেকেই বৈরাগাছি হোক, বোদাই হোক, টানাটানি হোক, এইসব গ্রামে সিপিএম ঝাঁকা পুলিশের সামনে গুলি বম চালাচ্ছে, বোমাবাজি। ওখানে সিপিএম এর লোকেরা আমাদের এলাকার যে ওই গ্রামের মানুষ আছেন, যারা আমাদের ভোটার আছেন, তাদের বাড়ির উপরে বম চালাচ্ছে, রাস্তার উপরে বম চালাচ্ছে, পুলিশের উপরে বম চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী বোদাই গ্রামে ঢোকার চেষ্টা করলে ওসির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা, গুলি। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পান ওসি নিজে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার পর দক্ষিণ 24 পরগনার উস্তি থানার লক্ষ্মীকান্তপুর। ভোটের বলি আরও এক। সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তাল লক্ষ্মীকান্তপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মীর। তৃণমূলের দাবি, এদিন বুথের বাইরে কাজ করছিলেন তাদের কর্মী সনৎ ঘোষ। অভিযোগ, তখনই সনৎকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সিপিএম এর লোকজন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সিপিএম এর বুথ অফিস যেখানে ছিল, সেখান থেকে অত্যন্ত নোংরা ভাষা গালাগাল করে এগিয়েছে, তার বুকে গুলি করে দেয় এবং তার মৃত্যু হয় ঘটনাস্থলে। বুথে কোনো গন্ডগোল হয়নি, সনৎ ঘোষকে বুথ থেকে বেরিয়ে, সিপিএম এর বুথ থেকে বেরিয়ে গুলি করে মারা হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে সিপিএম। মৃত্যুর দায়িত্বটা ওক্ষেত্রে সিপিএম এর ঘাড়ে চাপিয়ে দেওয়াটা অন্যায় হবে। চারপাশের পরিবেশটা সন্ত্রস্ত তৃণমূলের পক্ষে, সিপিএম এর বিরুদ্ধে সন্ত্রাস। হঠাৎ করে একটা ঘটনা ঘটে যাওয়ার পর সিপিএম কে অ্যালিগেশন চাপিয়ে দেওয়া সিপিএম এর ঘাড়ে, এটা বেঠিক কাজ হচ্ছে। মৃত্যুর খবর দক্ষিণ 24 পরগনার জীবনতলার ঘটিয়ারি শরীফ থেকেও। গৌরদহ গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার সোমনাথ মুখোপাধ্যায় নামে এক কিশোরের দেহ। পুলিশ সূত্রে খবর, একটি রাজনৈতিক দলের পতাকা খুলছিল মানসিক ভারসাম্যহীন সোমনাথ। অভিযোগ, তখনই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত স্বপন সর্দার তাকে ব্যাপক মারধর করেন। এতেই মৃত্যু হয় সোমনাথের। এরপর দেহ পুকুরে ফেলে দেওয়া হয়। অভিযুক্ত স্বপন সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রায়মোহন থেকে ভোট দেওয়ার পরে এসে এবার বাড়িতে এসে আর ঘাটের দিকে সবে এতটা চেয়ানো করিনি, তখন এই জলটা আর কি খানিকটা চাতালের উপর বসে আর পাটায় করি। পাটায় করতেই মতো
আমি তখন ওর কোলে করে তুলেছি, তুলে দেখছি কান থেকে এরকম রক্ত বাড়াচ্ছে, এখানটা থেকে এখানটা কাটা, এই জায়গা থেকে রক্ত বাড়াচ্ছে, এরকম ভাবে ওর ওই অবস্থা তুলে তারপর আমাদের এইসব ভাই বউ দুটো এইসব টাকাটাকি করে আর মুখ দিয়ে গেঁজা হচ্ছে। রক্ত ঝরেছে পঞ্চায়েতের দ্বিতীয় দফাতেও। বর্ধমানের জামুরিয়ায় খুন হন এক সিপিএম প্রার্থীর স্বামী, পাল্টা গণপ্রহারে নিহত তৃণমূল সমর্থক। পাশাপাশি মঙ্গলকোটেও খুন হন এক তৃণমূল কর্মী, সেই ধারা অব্যাহত তৃতীয় দফাতেও। এবিপি আনন্দ। নির্বেদা, আমরা দেখালাম যে তিনজন মানুষকে আজকে নির্বাচনের ঘটনায় আমরা হারিয়েছি। আমরা দেখাবো কোথায় কোথায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, একজন আরেকজনের হয়ে ভোট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি রাখবো মুকুল রায়ের বক্তব্য যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই রকম নির্বাচন এতটা সুষ্ঠু, এতটা অবাধ এবং এতটা শান্তিপূর্ণ নাকি অতীতে কোনো নির্বাচন হয়নি। দেখো, মুকুল রায়ের কথায় আমি কোনো বক্তব্য দেব না, রিয়াকশন, কারণ ওটা মুশকিল, যে কোনো মানুষের, সেন্সেবল মানুষের দেওয়া উচিত বলে আমার মনে হয় না। কিন্তু আমি যেটা মনে করছি যে সিরিয়াসলি একটা নতুন ভাবনা হয়তো ভাবতেই হবে, যে তোমরা সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা এখানে, যে সারা ভারতবর্ষের পঞ্চায়েত নির্বাচনে কি এই সন্ত্রাস হয়, তার একটা কম্পারেটিভ অ্যানালিসিস আমাদের আজকে দরকার। এই জন্যে দরকার যে আমার আজকেই প্রেসিডেন্সি কলেজের একজন অধ্যাপক, তার সঙ্গে কথা হচ্ছিল, গল্প করতে করতে তিনি আমাকে একটা কথা বললেন, খুব দুঃখের সঙ্গে বললেন, একটু হাসতে হাসতেই বললেন যে আমি আমেদাবাদ গেছিলাম, আমেদাবাদে আমার একটু কাজকর্ম ছিল, জিওলজির লোক। তো তিনি বললেন যে আমি কথাবার্তা বলার পর আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে ন্যানো কেমন চলছে? তো বললো খুব ভালো না। তাই আমি বললাম কেন? বলে কমজোরি, মেশিন তোমাদের রাজ্যে ঠিক আছে, আমাদের রাজ্যে ঠিক নেই। বলে ব্যঙ্গটা এমন যে আমরা একটা গরিব ত্রিপুরা আসাম গোছের ব্যাপার, পশ্চিমবঙ্গ, ওখানে এসব চলতে পারে, কিছুই স্ট্যান্ডার্ড নয়, ঠিক আছে। তুমি যেটা দুঃখ করে বলছিলে খানিকটা হয়তো বিষণ্ণতায়, যে সত্যি বাংলার বুকে আজকে পরপর 3টে নির্বাচন আমরা আশা করেছিলাম যে এবার হয়তো এমন একটা কিছু নির্বাচন হবে যে নির্বাচনে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে আমাদের এইভাবে লোকক্ষয় হলো না, একটা গণতন্ত্রের মুখ দেখলাম, কোথাও একটা উত্তরণ, একটা প্রতি বছর হুবহু আয়নার মতো আগের নির্বাচনের ছবিটা রিফ্লেকশন না হয় একটু উত্তরণ। হ্যাঁ, এই হত্যা, সন্ত্রাস, এই বুথ দখল, এই বুথ জ্যাম, কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে ভারতবর্ষের অধিকাংশ প্রদেশে কিন্তু দলহীনভাবে পঞ্চায়েত হয়। সুতরাং দলহীন পঞ্চায়েতের এই ধারণাটা, এটা পশ্চিমবঙ্গের বুকে আনা উচিত কিনা এটাও ভাবতে হবে যে অন্যতম কারণ হতে পারে কিনা। এবং সেই দলহীন পঞ্চায়েত হলে হয়তোবা এই উন্মত্ততাটা কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমি বলছি অন্য স্টেটগুলোর পঞ্চায়েত নির্বাচনও আমাদের একটু স্টাডি করা ইমিডিয়েটলি দরকার, যে এই উত্তরণে পৌঁছাবার জন্য এতগুলো মানুষ খুন। প্রথমটায় আমরা বলি বারবার করে 53, 2003 আমরা যেগুলো কনসিডার করি, 2008 যেখানে আমরা 27, এখানে প্রায় 20 হয়ে গেল। তো এখনো নির্বাচন বাকি। তো এই পর্যায়ে একটা সভ্য প্রদেশ হিসাবে মনোনয়নের পর থেকে, হ্যাঁ, মনোনয়নের পর যদি ধরেন আপনি, তাহলে 33 ক্রস করে গেছে। 33, আচ্ছা। তাহলে হ্যাঁ, সেই বিশ্বনাথবাবু এটা অনেক ভালো। 2011 20 মে থেকে শুরু হচ্ছে না, 2011 মে থেকে যা বলবেন পরিষ্কার করে বলুন না, একেবারে আবার কি কথা, আপনি মনোনয়নের আগে চলে যাচ্ছেন। না, রাজ্য সরকার যখন ওই 3 দফা ঘোষণা করলো না, কোর্টে তো অনেক সময় ধরে চললো এটা, ফাইনালি যখন 5 দফা তো সেটেল হলো অনেক পরে। যেভাবে পঞ্চায়েতের বলি একটা শব্দবন্ধ উঠে এলো, শুধু যে 3জন মানুষ বলি হলেন তা নয়, একাধিক জায়গায় সেই এক ছবিটা রাজনৈতিক সংঘর্ষ একেবারে আয়নার মতো যেন প্রতিফলিত হচ্ছে। আরেকটা রিফ্লেকশন হলো এই 2013 পঞ্চায়েত ভোটে রাজনৈতিক সংঘর্ষ কোথায় কোথায় হলো দেখাবো আপনাদের। পঞ্চায়েতের তৃতীয় দফার ভোটে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ। হাওড়ার উদয়নারায়ণপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। উত্তর সিংটি, দক্ষিণ মানশ্রী এবং অভিরামপুর এলাকায় ব্যাপক বোমাবাজি। বোমাবাজির জেরে বেশ কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে, যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের খবর মিলেছে। উত্তর 24 পরগনার পাঁচপোতায় বুথের সামনে সিপিএম তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিআরপিএফ। শ্যামনগরের গারুলিয়ায় সিপিএম লোকাল কমিটি অফিস ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বামেদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায় ডানলপে। দুপুর 1টা নাগাদ ডানলপ মোড় অবরোধ করেন বাম কর্মী সমর্থকেরা। পাল্টা অবরোধ তুলতে জড়ো হন তৃণমূলের কর্মী সমর্থকেরাও, কিন্তু অবরোধ তুলতে গেলেই বাধে বিপত্তি। বামেদের অভিযোগ তাদের কর্মী সমর্থকদের মারধর করে তৃণমূলের লোকজন। অন্যদিকে তৃণমূল নেতা মদন মিত্রের অভিযোগ গায়ের জোরে পথ অবরোধ করে বামেরা। উত্তর 24 পরগনার বিলকান্দার বুদাই গ্রামে সিপিএম তৃণমূল সংঘর্ষ, গুরুতর আহত এক সিপিএম সমর্থক। তেঘড়িয়াতেও সিপিএম তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। এবিপি আনন্দ। হ্যাঁ, একটাই কথা শুধু বলবো সংক্ষিপ্তভাবে, সেটা হচ্ছে সুতরাং ধরো আমাদের যখন শান্তিপূর্ণ নির্বাচন হয়, মানে এটাও আমরা কিরকম ধরো অপরিণত, যে আমাদের যখন শান্তিপূর্ণ নির্বাচন হয় তখন রাজ্য সরকার লাফ দিয়ে পড়েন যে আমাদের আমলে কি শান্তিপূর্ণ নির্বাচন, আর অশান্তির দায়িত্বটা তখন কিন্তু মীরা পাণ্ডের উপর চেপে যায়। এখন এটাও যে কোনো সভ্য দেশে সভ্য মানুষের কাছে, অশিক্ষিত মানুষের কাছে এটাও খুব হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। ফলে এই দুটো দায়িত্বই নেওয়ার মতো সাহস যদি কোনো দলের থাকে, কোনো সরকারের থাকে, তাহলে সে প্রদেশকে একটা শিক্ষিত জায়গায় উত্তীর্ণ করা যেতে পারে, যে সে সিরিয়াসলি চেষ্টা করবে এটা যাতে না হয় তার জন্যে। ফলে আমাদের এই কথাটাই আমি বলছিলাম যে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে যে দলহীন গণতন্ত্র প্রফুল্লচন্দ্র সেন যখন আন্দোলন করছিলেন, আমরা অনেকেই খুব বলেছিলাম যে এটা হয় না, এটা হয় না, ফার্স বলা হয়েছিল। আজকে কিন্তু দেখা যাচ্ছে যে দল নিয়ে আমরা কিন্তু আর পারছি না, সিরিয়াসলি আর পারছি না। মানুষ কিন্তু তিথি বিরক্ত হয়ে গেছে। অন্তত কোনো উপায় এই সাধারণ মানুষের প্রাণহানি যদি রোখা যেত, এবং অবশ্যই আসবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। এত প্রত্যাশা, শেষ পর্যন্ত সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় কেন্দ্রীয় বাহিনীর ওপর যতটা আশা করা হয়েছিল, নির্ভর করা হয়েছিল, ততটা কি রাখতে পারলো কেন্দ্রীয় বাহিনী? রাজ্যের বিরোধী দল বলছে কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে আমরা এটা আলোচনা করব। বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো মুকুল রায়। তিনি একদিকে যেরকম বলছেন যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, পাশাপাশি নিজেই বলছেন যে 15ই জুন থেকে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীকে তারা হারিয়েছেন, 21 জন কর্মীকে তারা হারিয়েছেন। পাশাপাশি এই দুটো কথাই বলছেন মুকুল রায়। তবে আজকের ব্যাপারে তার বক্তব্য যে এত সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অতীতে কখনো হয়নি। কি বলেছেন মুকুল রায়? দেখো, এই নির্বাচনে এখনো অবধি অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। যে দ্বিতীয় এবং তৃতীয় দফায় যেটুকুনি বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, সেই বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে পশ্চিম বাংলায় এভাবে কোনোদিনও মানুষ শান্তিপূর্ণ পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারেনি। পাশাপাশি প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় বাহিনী কি কোথায় গেল এবং তাদের কি ভূমিকা এই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে, সেই ভূমিকা, সেই প্রত্যাশা কেন্দ্রীয় বাহিনী পূরণ করতে পারলো কিনা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই নিয়ে কি বলেছেন দেখাবো। কেন্দ্রীয় বাহিনী তাকে বসিয়ে রাখা হয়েছে, রাজ্য সরকারের সিদ্ধান্ত, যেটা ওরা আগের থেকে বিরোধিতা করছিলেন কেন্দ্রীয় বাহিনী আনা ইত্যাদি, এটা কার্যত এনেও তাকে ব্যবহার না করার মধ্য দিয়ে তাদের অবস্থানে অনড় রয়েছেন, এটা প্রমাণিত হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে কেন্দ্রীয় বাহিনী পাওয়ার পরেও কেন প্রশাসনের তরফ থেকে তাদের যথাযথ ব্যবহার করা হয়নি, এটা একটা মূল প্রশ্ন আমার। আমি এটা না বলে পারছি না, এই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না কেন এত অর্থ দিয়ে নিয়ে আসার পরেও। বাবু, আপনার কি মনে হয় যে এই ভূমিকা ঠিকমতো পালন করতে পারলো না? এবারের পঞ্চায়েত নির্বাচন যে আখেরে প্রহসনে পরিণত হবে, এই বিষয়টা আগেভাগেই জানা ছিল।
এই কেন্দ্রীয় বাহিনীর প্রসঙ্গটা এলো, এটাও এক ধরনের ইলিউশন হিসেবে দাঁড়িয়ে গেছে। মানে গয়নার বাক্স এসছে, মানুষ খুব খুশি, গয়নার বাক্স এসছে, ঠিকঠাক ভোট দিতে যাওয়া যাবে। গয়নার বাক্সের চাবিটা যে দেওয়া হবে না রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, এই বিষয়টা মানুষ যত এক এক ধাপ করে এগোচ্ছে তত বুঝতে পারছে। প্রথম মানে একদম নমিনেশনের প্রথম দিন থেকে যেভাবে গোটা নির্বাচনটাকে শাসক দল তাদের দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করবার চেষ্টা করেছে, এবং সরকারকে, এখন তো সরকার আর শাসক দল একাত্ম হয়ে গেছে, ফলে মুখ্য সচিবের কাছ থেকে বা হোম সেক্রেটারির কাছ থেকে বিকল্প কোনো যে পাবো, ন্যায় বিচার পাবো আমরা এ রাজ্যের মানুষ, এমনটা ভাবার কোনো জায়গা নেই। তাহলে তো তাকেই প্রশ্ন করতে হতো যে কেন্দ্র বাহিনী বসে আছে কেন, বাইক বাহিনী নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও বাইক বাহিনী ঘুরছে কেন, আবার ঘুরছে তৃতীয় দফার আগে দেখলাম মুখে একটা করে তৃণমূল কংগ্রেসের পতাকা বেঁধে ঘুরছে। এ তো জবাব দেওয়ার কথা মুখ্য সচিবের, স্বরাষ্ট্র সচিবের, জিজ্ঞেস করা দরকার। অনুব্রত বাবু বললেন, আমার পেছনেই ছবি রেখেছে অনুব্রত বাবু, তোমরা, অনুব্রত বাবু বললেন পারলে বোম মারো, পুলিশ যদি বাধা দেয় বোম মারো। এবারে তারপরেই তোমরা যখন আবার ধরলে উনি বললেন মুখ ফসকে বলেছে। এবারে কালকে দেখলাম আমডাঙ্গায় বোম মারলো না, এবং পাশাপাশি তার ফল আউটটাও ভাবুন যে নির্দল প্রার্থী বাড়ি চলে গেল। নির্দল প্রার্থী তোমরা কথাটা বলছো, বীরভূমে গেলে দেখবে অনুব্রত বাবুর এই উস্কানির ফলে শতাব্দী দেবীর অনুগতদের বাড়ি জ্বালানো, তৃণমূলের বিক্ষুব্ধ, একদম তৃণমূলের বিক্ষুব্ধ। আমি বলছি অনুব্রত বাবু বললেন মুখ ফসকে বোম মারার কথা বলেছি, তাহলে আমডাঙ্গায় তৃণমূলের কর্মী যারা আমডাঙ্গার ওসির গাড়িতে বোম মারলো, তারা এবারে বলবে হাত ফসকে বেরিয়ে গেছে বোমটা। বিষয়টা হচ্ছে আজকে যেটা হলো তৃতীয় দফায় বা দ্বিতীয় দফায় হুগলিতে আমি নিজেও দেখলাম যে একদম বুথ স্তরে যে ভয়ঙ্কর রকম একটা টেররাইজড এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। আজকেও দেখাচ্ছে অনেকগুলো চ্যানেল যে দোতলায় দাঁড়িয়ে আছেন মহিলা, বলছেন না বাবা ভোট দিতে যাবো না, এই ভয়ঙ্কর একটা টেররাইজড এনভায়রনমেন্ট। কামদুনিতে দেখলাম ভোটাররা বেরোলোই না, বলছেন আপনারা বলছেন ভোট বয়কট, সমান তোমাদের চ্যানেলও বলছে কামদুনির মানুষ কথা বলবে এই অনুষ্ঠানে বয়কট, এটা বয়কট না, ভয়ে না যাওয়া। এই যে গণতন্ত্রের জন্য যে লড়াইটা, পঞ্চায়েত মানে তো গণতন্ত্রের জন্য লড়াই। নির্বেদ্যা একটা প্রশ্ন তুলেছেন, এ নিয়ে বিতর্ক হতেই পারে যে পঞ্চায়েত আগামী দিনে কিভাবে হবে, এই বিতর্ক হোক, এটা খুব দলহীন মডেল এখানে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা। কিন্তু মানুষের জন্য যে গণতান্ত্রিক এই বিধি বন্দোবস্ত, শাসক দলের দৃষ্টিভঙ্গি যদি গণতন্ত্রের বিপরীতে হয় তাহলে মানুষের কাছে এই গণতন্ত্রের সুবিধা। তার আগে অনুব্রত বাবু, অনুব্রত মণ্ডল অসাধারণ মানুষ, তার এই পাশাপাশি দুটি বক্তব্য আমরা তুলে ধরব। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না, আমাদের একটাই সিম্বল জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন, এইটাই কিন্তু আমি বলতে এসছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়, আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি আমি কোন সময় আমার স্লিপ অফ টাং বেরিয়ে গেছিল। আমি যেটা বলতে চেয়েছিলাম যে পুলিশের সামনে বোম মারছে, পুলিশের সামনে কি সামনাসামনি, সামনাসামনি না, আমাদের লোকরা আসছে, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, দূর থেকে একটা বোম ছুড়ে দেওয়া, কোন সময় বোমটা রাস্তায় পড়ছে, কোন সময় বোমটা পুলিশের গাড়িতে পড়ছে, এবং পুলিশের গাড়িতেও বোম ছোড়া হয়েছে, আমাদের লোককেও বোম ছোড়া। এটি নিয়ে বারংবার, এই নিয়ে আমরা 8-9টা কমপ্লেনও দিয়েছি। এই জন্যই কালেটা বলতে দিলাম, সবাই যেটা বলেছেন সেটা নিয়ে যে বিতর্ক হচ্ছে এই ব্যাপারে আমরা বললাম তো, আমরা কি শুনলেন তাহলে আমি কি অংশ না না সেটা তো আপনি বলেছেন, বলেন কি শুনলেন, স্লিপ অফ টাং বেরিয়ে গেছে, এখন যদি মেরে দিলাম। আমি বলতে চেয়েছিলাম যে তৃণমূল কর্মীরা প্রচার করে আসছে, সেখানে বোম মারা হচ্ছে, পুলিশের গাড়িতেও সে বোম মারা হচ্ছে, সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল পুলিশকে বোম মারা, স্লিপ অফ টাং বলে দিলাম। রাজ্যের শাসক দলের একটি জেলার তিনি জেলা সভাপতি, এবং তার বাচনভঙ্গি, তার বলা স্টাইল আমাদের বারবার মুগ্ধ করছে, এবং এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করবেন কোনো রকম আইনি ব্যবস্থার তাকে মুখোমুখি হতে হয়নি। এবং পরের দিন যে বক্তব্য দেখালাম সেটা তিনি বলছেন মুখ ফসকে বেরিয়ে গেছে, তার ভেতরে কতটা ক্ষমার সুর আছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে।
কিছু বলছিলেন। আমি যেটা সুধীরাজ যেটা বললেন, আমি ওর কথাটা ধরেই বলছি। ও যা যা বলছে আমি সমস্তটা অ্যাডমিট করছি। খালি একটা জায়গায় আমার আপত্তি আছে, যেটা বললো না কামদুনির মানুষ ভোটটা বয়কট করেনি, বয়কট করেছে। আমি সেটা আপত্তি এই জন্যই বলছি, আমি যতদূর জানি তাতে কামদুনির মানুষ যেটা করে দেখাচ্ছেন সেখানে আর যাই হোক ভয়টা ওরা পায় না, প্রতিবাদ ওরা প্রতিবাদ স্বরূপ ভোটটা বয়কটই করেছে। আলোচনার অন্য পর্বে আমি আসবো, সরাসরি কামদুনি মানুষের সঙ্গে কথাও বলবো, পাশাপাশি সেই যে তাদের প্রতিবাদ তার জন্য এখন দালাল তকমাও জুটছে তাও আপনাদের দেখাবো। কিন্তু তার আগে আপনাদের দেখাবো, সুতিয়ান বাবু খানিকক্ষণ আগে বলছিলেন যে ভোটের প্রহসন, নিজের ভোট যদি অন্য কেউ দিয়ে দেন, হ্যাঁ অবশ্যই সেই প্রহসন, এবং সেই প্রহসনের একাধিক ছবি কিন্তু আজ গোটা দিন ধরে আমাদের ক্যামেরার সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। দেখুন, প্রথম দফার পর তৃতীয় দফা পুরুলিয়া ঝালদার পর উত্তর 24 পরগনার শাসন এবং দক্ষিণ 24 পরগনার নারায়ণপুর। দেখুন কিভাবে এক মহিলার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন এই যুবক। ঘটনাটি ঘটেছে শাসনের উত্তরপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে। নীরব দর্শক প্রিসাইডিং অফিসার। এই যুবক স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সরাই গ্রামের বাসিন্দা এই যুবকের নাম বাপি, তৃণমূল কর্মী। যদিও তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, বাপি নামে শাসনে কোনো তৃণমূল কর্মী নেই। আমাদের কর্মী না, আমার না, আমার ভয়েস দিয়ে বলুন, চিনিই না তো। চিনলে তো আমি বলে দেবো না সিপিএম, চিনলে বলে দেবো না, আর চিনলে বলতে পারবো না সাধারণ মানুষ। তৃণমূলের কর্মী নেই আমাকে ডিজাইন করতে আপনাকে আমি বলে দিলাম। আপনি 100% লিখে নিন যে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তৃণমূলের কর্মী নেই। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার নারায়ণপুরে 7 নম্বর বুথে অন্যের হয়ে ভোট দিলেন কালু নামে এক ব্যক্তি। আর সবকিছু চেয়ারে বসে দেখলেন প্রিসাইডিং অফিসার। সিপিএম এর অভিযোগ, কালু একজন তৃণমূল সমর্থক, যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, কোনো ভোটার ভোটদানে অসমর্থ হন তাকে প্রিসাইডিং অফিসার ভোট দিতে সাহায্য করবেন। কিন্তু এক্ষেত্রে কিভাবে অন্যের হয়ে কাউকে ভোট দেওয়ার অনুমতি দিলেন কর্তব্যরত প্রিসাইডিং অফিসার, প্রশ্ন উঠছে। যদিও প্রিসাইডিং অফিসারের দাবি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। গত 11 জুলাই পুরুলিয়া ঝালদার একটি বুথে এক ভোটারের হয়ে ভোট দেন এক তৃণমূল প্রার্থী। পরে তিনি বলেন ভোটারের হাত কাঁপছিল, তাই তিনি নিজের হাতেই ভোট দিয়ে দেন। তৃতীয় দফাতেও সেই ছবি ধরা পড়ল এবিপি আনন্দ ক্যামেরায়। এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি সমিতার সঙ্গে একমত। কামদুনির মানুষের একটা প্রতিবাদের জায়গা তো আছেই। আমি এই যে বয়কটের প্রসঙ্গটা আমি গোটা রাজ্যের করে বলেছি যে ভয়ের একটা জায়গা আছে। আমি যে কথাটা বলে আমার এই পর্বটা শেষ করব, সেটা হচ্ছে যে এই যে শাসক দলের দৃষ্টিভঙ্গি যে পঞ্চায়েতের পক্ষে না, এই গণতন্ত্রের পক্ষে না, এটা তো পঞ্চায়েতের পর্ব শুরু হওয়ার আগে থেকে শুভেন্দু অধিকারীর ওই বক্তব্য বোধহয় আছে এখনো স্টকে। খেজুরিতে বলছেন এখানে কাউকে, কংগ্রেসকে ঢুকতে দেবো না, বিজেপিকে ঢুকতে দেবো না, সিপিএমকে ঢুকতে দেবো না, আমি ভোট করাবো। মানে পঞ্চায়েত কমিশন, নির্বাচন কমিশনকেও ঢুকতে দেবো না, আমি ভোট করাবো। এবং তারপরে পিতা পুত্র দুজনে দুদিন পরপর বললেন যে খাতা পেন্সিল নিয়ে বসবো। এবং যন্ত্রণা যেটা দেখা যাচ্ছে, প্রথম দফার পর থেকে ওনারা বলেছিলেন 29 তারিখের পর খাতা পেন্সিল নিয়ে বসবেন। যন্ত্রণা যেটা দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ, এক একটা দফা শেষ হচ্ছে, এলাকার তৃণমূল নেতারা পরদিনই খাতা পেন্সিল নিয়ে বসে অ্যাকশনে নেমে পড়ছেন। ফলে তার একটা প্রভাব পড়ছে পরের দফায় গোটা রাজ্যে। একটা ভয়ঙ্কর রকম আতঙ্কের পরিবেশ তৈরি করে গোটা পঞ্চায়েতি ব্যবস্থাটাকেই 12টা বাজাতে চাইছে বর্তমান সরকার। এটাই সব থেকে যন্ত্রণা, সব থেকে দুর্ভাগ্যের, আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তথাগতদার কাছে আসবো, কিন্তু তার আগে যন্ত্রণার যখন কথা উঠলো, এটা কোনো সংশয় নেই যে বিরোধী দল তাদের অধিকার আছে প্রতিবাদ আন্দোলন করার, কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা শহরে রাস্তা অবরোধ করে কলকাতা শহরকে জ্যামের ফাঁসে আরও করে বেঁধে রেখে এবং প্রচুর যান চলাচলে অসুবিধে সৃষ্টি করে কি ধরনের প্রতিবাদ, পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের প্রতিবাদ এই শহরের বুকে রাজপথে নেমে এলে তা সাধারণ মানুষের হেনস্থার আরেকটু কারণ হয়। কি ঘটনা ঘটেছে আজকে এই গোটা দিন সন্ত্রাসের পটভূমিকায় এই শহরে এবং শহরতলিতে, দেখা। পঞ্চায়েতের তৃতীয় দফার ভোটে উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএম। আর এই রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ করতে গিয়েই কার্যত মানুষকে অন্যভাবে সন্ত্রস্ত করল সিপিএমও, রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ করে।
ডানলপ, দমদম, লেকটাউন, নৈহাটি নানা জায়গায় বামেদের ট্রেন অবরোধ, রাস্তা অবরোধের জেরে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। একদিকে স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েও ট্রেনের দেখা নেই, অন্যদিকে রাস্তায় আটকে অটো, বাসও। নিটফল, গন্তব্যে পৌঁছতে দেরি, রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম সমস্যা। কিন্তু পথ চলতি মানুষকে চূড়ান্ত দুর্ভোগে ফেলে এ কোন প্রতিবাদ? প্রশ্ন নিরীহ সাধারণ মানুষেরই। তারা এও বলছেন, পঞ্চায়েত ভোটের সঙ্গে তো আপাত দৃষ্টিতে শহরাঞ্চলের কোনো সম্পর্ক নেই। তাহলে গ্রামে যদি সত্যি সন্ত্রাস হয়ে থাকে, শহরে তার প্রতিবাদ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে লাভ কি? তৃণমূলের বিরুদ্ধে গ্রামে শক্তি প্রদর্শনের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সিপিএমের রাস্তা অবরোধ করে যানবাহন স্তব্ধ করে দেওয়াটাও তো শক্তি প্রদর্শনেরই নামান্তর। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সিপিএমের বক্তব্য, মানুষের দুর্ভোগের জন্য তারা ক্ষমা প্রার্থী। আমরা তো যা অগ্রিম হাত চাইলাম, হাতযোগ করেছি, অগ্রিম ক্ষমা চাইছি, মাফ করে দেবেন। অ্যাম্বুলেন্স ছাড়া, স্কুলের বাচ্চারা ছাড়া যাবে, যা যা কিছু ইমার্জেন্সি সবই ছাড়া থাকবে। কিন্তু ক্ষমা চাইলেও তো দুর্ভোগ কমে না। তাহলে ক্ষমা না চেয়ে দুর্ভোগ কমানোর দিকে নজর দিলেই কি ভালো হয় না? আর রাজ্য রাজনীতির দুর্ভাগ্য হলো, বিরোধীদের অবরোধ তুলতে গিয়ে পাল্টা সেই অবরোধের হুমকিই দিচ্ছে শাসক দলও। এই যে গৌতম দেবের হুমকি, 30,000 লোক নামিয়ে দেবো, আমি গৌতম দেবকে বলছি আপনার বাড়ির ঢোকার দরজাটা অবরোধ হয়েছে কিনা লক্ষ্য করুন, এরপর কিন্তু বাড়িতে ঢোকার রাস্তা অবরোধ হয়ে যাবে। ফলে তর্ক বিতর্ক যাই হোক না কেন, রাস্তার রাজনীতি অব্যাহত। এবিপি আনন্দ। দাদা, এই যে রাস্তা অবরোধের ব্যাপারটা দেখলাম, এটা কি? এটা হচ্ছে একটা বন্ধা রাজনীতির ফসল। এবং বলতে আপত্তি নেই, বন্ধা রাজনীতিটা সম্পূর্ণভাবে বামপন্থী রাজনীতি। কারণ বামপন্থীরা সাধারণভাবে জনজীবন স্তব্ধ করা ছাড়া আর কিছু বোঝেন না। ওদের স্বাভাবিক রাজনৈতিক প্রতিক্রিয়া যে কোনো জিনিসে হচ্ছে জনজীবন স্তব্ধ করা। একটা ক্ষেত্র আমার মনে আছে, আমাদের বন্ধ নিয়ে বলছি, আমি যে কোনো অবস্থায় বন্ধের বিরুদ্ধে। আমি আজকে কোনো বিজেপির সমর্থনে বা বামফ্রন্টের বিরুদ্ধে বলছি না। বিশ্বনাথ দা সিপিএম এর সমর্থনে আছেন, বিশ্বনাথ দা আছেন, সে বিশ্বনাথ জায়গায় আপনাদের বন্ডটার কথা মনে পড়ে বুঝেছি। আমি আপনার একে সমর্থন করি, এরও তারও একটা যুক্তি ছিল, কিন্তু সে মোদ্দা কথা হচ্ছে এই সংস্কৃতিটা তৈরি করেছে। সেই সংস্কৃতিটা তো বিজেপি তৈরি করেনি, সংস্কৃতিটা কংগ্রেসও তৈরি করেনি, এই সংস্কৃতিটা তৈরি করেছে পুরো বামেরা। একটা ক্ষেত্র আমার মনে আছে বহুদিন আগে ঘটেছিল, আসানসোলের কাছে হনুমান বলে একটা কলিয়ারিতে কিছু লোক ভেতরে পড়ে গিয়েছিল এবং তাদের উদ্ধার করা যাচ্ছিল না। সেটার প্রতিবাদে সিপিএম ওই অঞ্চলে বন্ধ রেখে দিয়েছিল, কারণ আর কিছু তো করার নেই। যে সময় সাধারণ যাতায়াতের রাস্তা উন্মুক্ত থাকার জন্য অতিরিক্ত সুবিধা নেওয়া দরকার, অতিরিক্ত ব্যবস্থা নেওয়া দরকার, সে সময় সিপিএম বন্ধ রেখে দিল জামুরিয়া অঞ্চলে। যাই হোক, এই বন্ধা রাজনীতি নতুন কিছু না, কিন্তু আমি ভাবছি যে বাঙালি জাতির কি ভবিতব্য যে দুটো দলের মাঝখানে আমরা পড়লাম, তার মধ্যে একজন হচ্ছে এই রাজনীতির প্রতিষ্ঠাতা এবং প্রবক্তা, আরেকটা হচ্ছে তার মেধাবী ছাত্র। এই মেধাবী ছাত্রী, এই কথাটা আমি বারবার বলে থাকি, কিন্তু না বলে কোনো উপায় নেই, কারণ সেই একই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই রাস্তায় আজকে বর্তমান সরকার চলছে। আজকে যে জিনিসটা গণতন্ত্রের কথা উঠেছে, শ্রুতিনাথ বাবু বলছিলেন, যে জিনিসটা আজকে সবচেয়ে আগে বিবেচ্য সেটা হলো গণতন্ত্রের একটা আমাদের মতন গণতন্ত্র, চীন বা সোভিয়েত রাশিয়ার মতন গণতন্ত্র নয়, বা উত্তর কোরিয়ার মতন গণতন্ত্র নয়। আমাদের মতন গণতন্ত্রে একটা মূল গোড়ার কথা হচ্ছে যে পুলিশ প্রশাসন রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকবে। রাজ্যের মাথায় একটা রাজনৈতিক দল থাকবে ঠিকই, কিন্তু যারা সরকারে পাকা চাকরি করে তারা কোনোভাবে রাজনীতিতে জড়াবে না। এইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা মূল কথা। কারণ তা না হলে যারা ওই ক্ষমতায় আসীন দলের বিরোধী তারা কোনোদিনই সুবিচার পাবে না। তারা 5 বছর ধরে মার খাবে যতক্ষণ না এই সরকারটা পাল্টাচ্ছে। তো এই জিনিসটাকে সিপিএম পুরোপুরি নস্যাৎ করে দিয়েছিল। জ্যোতিবাবু ডিএম এবং এসপি মোতায়েন করার সময় বলতেন আমাদের কথা শুনবে টুনবে তো, অর্থাৎ কথা না শুনলে এদের রাখা যাবে না। এই তথ্যটার সূত্র, এই তথ্যটার সূত্র ভাই কিছু খবরের কাগজ আমার মনে থেকে যায়, এটা দোষ, আমার কি বলবো বলো, এটা মনে থেকে যায়। তুমি যদি চাও, আমি আজকে তো সেই বান্ডিলগুলো নিয়ে আসিনি, কিন্তু যদি প্রয়োজন হয় তাহলে আমি দেখিয়ে দিতে পারি। আমাদের কথা শুনবে টুনবে তো, কোট আনকোট, এই কথা জ্যোতিবাবু বলতেন।
এরপরে প্রথম শোনা গেল। আজকে যে জিনিসটা আমরা তৃণমূলের হাতে দেখতে পাচ্ছি সেটা ঠিক তাই। অনুব্রত মণ্ডল প্রকাশ্যে পুলিশেরই গাড়িতে বোম মারার কথা বলছেন, আর পুলিশ তার সামনে ভাবা গঙ্গারামের মতো দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে না, পুলিশ আজকে তৃণমূলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে ভয় পায়। এই যখন অবস্থা, তখন যে গণতন্ত্র বিপন্ন, আজকে নয় শুধু, গণতন্ত্র আগেও বিপন্ন ছিল, সেই বিপন্নতাটাই চলছে। এগুলি জার্সিটা বদলেছে, জামার রংটা বদলেছে, পতাকাটা বদলেছে, এটা ছাড়া আর কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আর যদি বলেন একটা পরিবর্তন হয়েছে, সিপিএম এর আমলে সিপিএম বনাম সিপিএম মারামারিটা একটু কম শোনা যেত। এক হুগলি জেলায় রূপচাঁদ পাল বনাম অনিল বসু গোষ্ঠীর মারামারি ছিল, কিন্তু এবার তৃণমূল বনাম তৃণমূলের লড়াইতে একজন এর মধ্যেই মারা গেছে, আরো বোধহয় দু একজন থেকে থাকতে পারে, আমি সঠিক মনে করতে পারছি না। এইটা হচ্ছে একমাত্র নতুনত্ব। তাছাড়া সিপিএম এর সময় থেকে বর্তমান সময় কোনো পরিবর্তন হয়নি, কোনো বদল হয়নি, শুধু পতাকা এবং জার্সির রং বদলেছে। আরেকটা কথা, যে কেন্দ্রীয় বাহিনীকে, আজকে একটা জিনিস তো প্রমাণ হয়ে গেল যে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন ছিল। রাজ্যের পুলিশ দিয়ে এ কাজ হতো না। যে রকম সন্ত্রাস হয়েছে সেটা কেন্দ্রীয় বাহিনী ছাড়া কেউ করতে পারতো না, আটকাতে পারতো না। সেই কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু গ্যারেজ করে রাখা হলো। এই জিনিসটাও আমরা আগে বামফ্রন্টের আমলে দেখেছি, এবং সেই একই মহাজ্ঞানী মহাজনের পথ অনুসরণ করে বর্তমান সরকার চলেছে। ওর কথা এখন যা সমস্যা সবটাই বাম আমলে ছিল, আপনার মত? না, বাম আমলে ছিল, তার কারণটা আমি বুঝিয়ে বলছি। বাম আমলের ছিল না, বেশি পরিমাণে ছিল। বাম আমলে বেশি, বাম আমলের একটা চিন্তা ছিল। বাম আমলে চিন্তা ছিল, একটা লক্ষ্য ছিল যে সমস্ত মানুষকে পার্টির তাঁবে আনতে হবে। সরকারটা কিছু না, পার্টি সব পার্টির তাঁবে আনতে হবে। ভোরবেলা ঘুম থেকে ওটা থেকে আরম্ভ করে রাত্রির পর্যন্ত পার্টির তাঁবে থাকবে, পার্টির কথাই চলবে। বর্তমান ভাই, তুমি যখন বলছিলে তখন তো আমি বাধা দিইনি, এবার আমাকে বলতে দিতে। তো এই যে তাঁবে থাকবে, এই চিন্তাটা কিন্তু সিপিএম এর রাজনীতির মধ্যে ওতপ্রোত ছিল, সিপিএম এটা করেছে। এখন বর্তমান সরকারের কোনো চিন্তা ভাবনা করবার লোক একটি আছে, এবং তার কোনো চিন্তা ভাবনা করবার ক্ষমতা নেই। তিনি ওই আগের রাস্তা ধরে চলছেন, এবং সিপিএম যা করেছিল তাই করছেন। এই হচ্ছে পরিবর্তনের চেহারা। আরেকটা কথা উঠে এসেছিল যে দালাল তকমা, বা এর আগে কখনো এরকম সন্ত্রাস হয়নি। আমরা এবার নির্বাচনে এতজন, কত 20 জন মারা গেল বোধহয় এখন পর্যন্ত, 20 জন মারা গেল, তা সত্ত্বেও কোনো সন্ত্রাস হয়নি, এরকম কথা এর আগে আমরা কবে শুনেছি? 2003 সালে পঞ্চায়েত নির্বাচনের পরে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক ছিলেন, তার মুখে আমরা শুনেছি তিনি পুরো সিপিএম এর হাতে ধরা লোক ছিলেন, এবং তা সত্ত্বেও তাকে ওই পদে বসানো হয়েছিল। উনি বলেছিলেন 2003 সালের নির্বাচনে, আমার মনে হয় যে চোপড়া বলে একটা জায়গায় উত্তর দিনাজপুর জেলায় সাংঘাতিক মারামারি হয়েছিল, এবং মোট বোধহয় 100 লোক মারা গেছিল সেই নির্বাচন, 100 বেশি লোক মারা গেছিল। তারপরে 100 বেশি, আমি বলছি 100 বেশি লোক মারা গেছিল 2003 সালের নির্বাচনে। আচ্ছা, তারপরে তারপরে এই নির্বাচনী আধিকারিক বলেছিলেন, তারপরে এই নির্বাচনী আধিকারিক বলেছিলেন যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সাংবাদিকরা বললেন, সে কি স্যার, নির্বাচনে 100-র উপর লোক মারা গেল, শান্তিপূর্ণ হয়েছে? উনি বললেন, আপনারা যাই বলুন, আমি মনে করি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এরপরে তো কিছু বলা চলে না। বলবেন তথ্য নিয়ে এত বিভ্রান্তি কেন? আমি তো দেখছি যখন রাজ্যে একজন কৃষক মারা গেছে, মুখ্যমন্ত্রী বলেছেন হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ইলেকশন হচ্ছে, আপনি বলছেন বাম আমলে সব আমাদের তাবে আনার বন্দোবস্ত হচ্ছিল। হাওড়ার পঞ্চায়েত নির্বাচনে গতবারে টিএমসি পেয়েছিল 35.22% মোট আসনের, আর নর্থ 24 পরগনায় পেয়েছিল 40.84%, আর দক্ষিণ 24 পরগনায় পেয়েছিল 45.23% ভোট, মানে আসন মোট আসন। আমার কাছে মোট আসনের সংখ্যাটাও আছে যা পেয়েছিল।
আমার বক্তব্য হচ্ছে এই নির্বাচনে কি মনে হচ্ছে একইভাবে বিরোধী দলের প্রতি সমান মর্যাদা দিয়ে পঞ্চায়েতে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে? পরবর্তী সময়ে এই আলোচনা হবে। এখনো আমাদের 4 জন বক্তা বলার সুযোগ পাননি। আপনাদের দেখাবো এবার যে রেজ্জাক মোল্লা আজকে তিনি একেবারে মুখ খুলেছেন এবং তার আক্রমণের লক্ষ্য কিন্তু যত না রাজ্যের শাসক দল, পাশাপাশি তার নিজের দলও আত্মসমালোচনাও প্রচুর জায়গায় করেছেন রেজ্জাক মোল্লা। দেখুন, তিনি যখনই মুখ খুলেছেন অস্বস্তি বেড়েছে দলের। প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করতেও পিছপা হননি। এবারে এক ধাপ এগিয়ে একেবারে ভোটের দিন দলীয় নেতৃত্বের খোল নলচে বদলের পক্ষে সওয়াল করলেন রেজ্জাক মোল্লা। লিডারশিপে মধ্যবিত্ত, মাঝারি লিডারশিপে মধ্যবিত্ত, টপ লিডারশিপে মধ্যবিত্ত এবং তলার দিকে ক্যাডারের একটা বড় অংশ হচ্ছে সিমচাম সাদাসিদে। সেই জন্য এটা হবে না। নেতৃত্বের অভাব রয়েছে মনে করছি। নেতৃত্বকে মানে ওভারওয়েলমিং মানে রিকনস্ট্রাকশন করা দরকার, রিঅর্গানাইজ করা দরকার, রিস্ট্রাকচারিং করা দরকার। রেজ্জাক মোল্লার এই বক্তব্য আসলে বুদ্ধ বিমানদের উদ্দেশ্যেই বলে মনে করছে রাজনৈতিক মহল। অতীতেও খোলাখুলি দলের রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছেন এই বর্ষীয়ান সিপিএম নেতা। শ্রেণীভিত্তিক পার্টি তো, এবং গরিব মানুষ হচ্ছে আমাদের শ্রেণীর অংশ। সেই গরিব মানুষের বাড়ির ম্যাক্সিমাম ছেলে আমাদের পার্টিতে থাকার কথা। মানে ওই ঘামের গন্ধওয়ালা লোক যতক্ষণ না জোগাড় করা যাবে ততক্ষণ পার্টি ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার বিশ্বাস না। সিপিএম এর রাজনীতি সম্পর্কে ওয়াকিবহালরা বলে থাকেন আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রেজ্জাক মোল্লার দূরত্ব নতুন কিছু নয়। বাম আমলের শেষের দিকে বুদ্ধ নিরুপমরা যখন শিল্পের জন্য জমি অধিগ্রহণে ব্যস্ত, তখন থেকেই বারবার তাঁদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রেজ্জাক। বাম দুর্গের পতনের পর বারবারই বোঝাতে চেয়েছেন পার্টি অফিসে বসে তত্ত্ব আউড়ে দলের হাল ফেরানো যাবে না, প্রয়োজন ময়দানে নেমে সক্রিয় রাজনীতির। সম্ভবত আলিমুদ্দিনের বর্তমান কর্তাদের দিয়ে তা সম্ভব নয় বলেই মনে করেন রেজ্জাক মোল্লা। তবে আগেও রেজ্জাকের বিস্ফোরক মন্তব্যের পর যেমন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সাহস আলিমুদ্দিন দেখায়নি, তেমনি এক্ষেত্রে হবে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ এখনো সিপিএম এর তিনিই প্রধান সংখ্যালঘু মুখ। তবে যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী জোগাড় করতেই হিমশিম খাচ্ছে সিপিএম, সেই ভোটের দিনই দলের বর্ষীয়ান বিধায়কের এই মন্তব্য আলিমুদ্দিনের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তেই সরাসরি এই অনুষ্ঠানে আছেন। সুজনদা, প্রথমেই জানতে চাইব যে আপনারা বলছেন শাসক দলের সন্ত্রাস ইত্যাদি, আপনাদের নেতা অত্যন্ত সিনিয়র নেতা, আপনারই জেলার নেতা রেজ্জাক মোল্লা বলছেন যে পার্টিতে সার্বিকভাবে একটা রিকনস্ট্রাকশন দরকার, রিস্ট্রাকচারিং দরকার এবং মধ্যবিত্ত ঢুকে গেছে। সেই মধ্যবিত্তের মধ্যে যেমন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নিরুপম সেনরা আছেন, আপনিও তো আছেন। নেতৃত্বে মধ্যবিত্ত, সরাসরি আবার আক্রমণ শানাচ্ছেন রেজ্জাক মোল্লা। রেজ্জাকদা কি বলেছেন সেটা আমার তো এই আপনার এখানেই যতটুকু দেখলাম, এর চাইতে আগে আমার দেখার সুযোগ হয়নি, পরে ভালো করে দেখে নেব, কথাও বলবো। রেজ্জাকদা পার্টির আমাদের বরিষ্ঠ নেতা, তিনি একটা কিছু মনে করেছেন, কি মনে করেছেন নিশ্চয়ই তার সঙ্গে কথা না বলে আমার পক্ষে বলাটা উচিত হবে না। কিন্তু আমরা পার্টি তো যে কথাটা বলেইছি, বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে, যে একটা পরিবর্তন মানুষ চাইছিলেন। আমরা 34 বছর ধরে আছি, আমাদের নিজেদের কতগুলো পরিবর্তন করাটা জরুরি বলে আমরা মনে করছি, সেটা তো ঘোষিতভাবেই আমরা বলেছি এবং সেই পরিবর্তনের প্রক্রিয়াতে বামপন্থীরা আছে। মানুষের মনোভাবের মধ্যেও তার প্রতিফলন আছে বলেই না, এটা হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী নেতৃত্বে চলে এসেছে, সেই মধ্যবিত্ত শ্রেণীকে আলিমুদ্দিন ছাড়া করার ডাক। এটা তো শুদ্ধিকরণের পরিবর্তনের ডাক বোধহয় রেজ্জাক মোল্লা দেননি, স্পষ্ট হলো খানিকক্ষণ আগে আমরা যা দেখালাম। আমি একটু আগে কারণে বললাম যে আসলে সকালে হয়তো একাধিকবার আপনাদের চলেছে, কিন্তু সারাদিনে আমার তা দেখার তো বাস্তবে কোনো সুযোগ ছিল না। আমি এখনই দেখলাম তাতে পার্টি নেতৃত্বকে ছাড়া করার কথা উনি বলেছেন কিনা আমি আরেকবার দেখে নেবো। আপনি বলছেন যখন নিশ্চয়ই একবার দেখে নেবো, কিন্তু মানে ওনার সাথে কথা না বলে উনি কি বলেছেন, কোন ব্যাকগ্রাউন্ডে বলেছেন, কমেন্ট করাটা আমার পক্ষে খুব উচিত কাজ না। আমি যেটা বলতে চাইছি, পার্টি নিজের পরিবর্তনের কথাটা বলেছে। রাজনৈতিক, প্রশাসনিক, সাংগঠনিক যে ত্রুটিগুলো আমাদের হয়েছে
সেই ত্রুটিগুলোকে আমাদের কাটাতে হবে। এটা শুধু নিশ্চয়ই সবার কনজামশনের জন্য বলে রাখা যায়, অজস্র নতুন ছেলে মেয়ে তারা কিন্তু যারা হয়তো 2 বছর 3 বছর 4 বছর আগে কিন্তুতে ছিলেন, তারা কিন্তু মুখ ঘুরিয়ে আবার বুঝতে পারছেন আসলে কি হয়। এক ধারায় যখন আমরা চলছিলাম তখন বিপরীতটা কি এটা বোঝার খুব একটা সুযোগ ছিল না। এখন বিপরীতটা কি এটা যখন বোঝার সুযোগ হয়েছে, তখন মানুষও কিন্তু বা কম বয়সী ছেলেমেয়েরা, তার মধ্যে মধ্যবিত্তরাও আছে, কলেজের ছাত্ররা বা অন্যান্য বিভিন্ন যুব সমাজ, তাদেরকে বাদ দিয়েও আবার আমরা চলবো এরকম করে ভাবনা আমাদের নেই। মধ্যবিত্ততা সেটা হচ্ছে একটা রোগ, মধ্যবিত্ততা সেটা একটা বৈশিষ্ট্য। মধ্যবিত্ত লোক হলেই মধ্যবিত্ততা হবে তা না, আবার মধ্যবিত্ত লোক না হলে সে একদম কমপ্লিটলি ডিক্লাসড একটা অ্যাটিটিউডে চলবে, এটাও হবার মানে বাস্তব নয়, তাত্ত্বিকভাবে বাস্তব নয়। সেই আলোচনাটা আমার মনে হয় আমরা পরেও আবার করতে পারবো। সুজনদা, আজকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, একাধিক অভিযোগ আপনাদের দিক থেকে উঠেছে, কি মনে হচ্ছে, কি অভিযোগ আপনাদের যে কেন্দ্রীয় বাহিনী তার ভূমিকা যথেষ্ট পালন করতে পারেনি, নাকি কেন্দ্রীয় বাহিনীকে সেই ভূমিকা পালন করতে দেয়া হলো না? এটা তো স্পষ্ট। ধরুন আমাদের জেলাতেও, আমিও গত 2-3 দিন ধরেই বলছি, উত্তর 24 পরগনার ক্ষেত্রেও তাই, আমরা খবরও পাচ্ছিলাম, নিশ্চয়ই বাকিরা সবাই খবর পাচ্ছিলেন, আপনারাও খবর পাচ্ছিলেন, যে গত 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বাইরের লোক আমাদের জেলাতে এবং নর্থ 24 পরগনা জেলাতেও, হাওড়াটা ঠিক আমার নলেজে নেই পার্সোনালি, নিশ্চয়ই সেখানেও প্রচুর বাইরের লোক ঢোকানো হয়েছে। এই যে নাকা বলে একটা শব্দ আছে, যে বাইরের লোক আটকানো হবে, 16 তারিখ সন্ধে থেকে 16, 17, 18 3 দিন কি সেই কাজটা হলো? 17, 18 রুট মার্চ সেটা কি ঠিকমতো হলো? 18টা সবাই আবার ট্যাগিংয়ে ব্যস্ত হয়ে গেলেন, আজকে সকাল থেকে ভোট। বাস্তব যদি বলেন তাহলে কোনো সন্দেহ নেই যে সেটা করা হয়নি। এটা বোধহয় সবাই বুঝতে পারছেন যে সেটা কিন্তু করা হয়নি। এটা সেন্ট্রাল ফোর্স কাজ করলো না, মানে সেন্ট্রাল ফোর্স তো কাজ করলে তারা এখানকার রাস্তা চেনে না, ঘাট চেনে না, বুথ চেনে না, ম্যাপ আমরা যাই করে দিই না কেন, তাদের সবার সঙ্গে আমাদের রাজ্য পুলিশের কেউ না কেউ একজন অফিসার আছেন, তিনি যেভাবে গাইড করবেন, এই খবরটা এসছে ওইখানে যেতে হবে, আচ্ছা ওইখানে গিয়ে দেখে আসতে হবে, কি ওখানে ভেতরে ঢুকতে হবে। আমি যদি রাজ্য প্রশাসনের মনোভাবের মধ্যে এটা থাকে, তাহলে নির্বাচন কমিশনের ধারণা অনুযায়ী সেন্ট্রাল ফোর্সকে দিয়ে যথেষ্ট কাজ করানো সম্ভব, যেটা সম্ভব ছিল। কিন্তু আমি যদি না চাই যে অবাধ ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক, আমি রাজ্য সরকার যদি না চাই, তাহলে রাজ্য সরকারের ওরাল ভার্বাল ইনস্ট্রাকশনটা হচ্ছে যে না, বসিয়ে রাখো, গাড়ি খরচ করো, ঘোরাও, এই পর্যন্ত। ওদের পরিশ্রম হয়েছে, ওরা ঘুরেছেন, কিন্তু কাজের কাজ করবার মতন মনোভাব কি রাজ্য সরকারের ছিল? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। সকাল থেকে আমাকে তৃণমূল কংগ্রেস পাল্টা সিপিএম এর বিরুদ্ধে এই অভিযোগ আনছে, ধরুন লক্ষ্মীকান্তপুরে সিপিএম তৃণমূল কর্মীকে সিপিএম কর্মীরা মেরে ফেলেছে, এই অভিযোগ উঠেছে। দুটো অভিযোগ উঠেছে আমি শুনলাম দক্ষিণ 24 পরগনা জেলায়। আমার কাছে অন্যান্য মিডিয়া যারা ফোন করেছিলেন, দুটো অভিযোগ উঠেছে, যে একটা লক্ষ্মীকান্তপুরে এবং একটা ঘুটিয়ারি শরীফে দুটো খুনের ঘটনা ঘটেছে, এবং এক্ষেত্রে সিপিএম দায়ী, তৃণমূলের লোককে খুন করা হয়েছে। আমি বলবো সর্বৈব অসত্য। এত দ্রুত সিদ্ধান্তে আমাদের যাবার দরকারটা কি? শাসক দলের বোঝা উচিত, প্রশাসন নিশ্চয়ই একটু খতিয়ে দেখতে পারে, কোনো বাধা কিছু নেই। আপনার জ্ঞাতার্থে আমি জানাই, লক্ষ্মীকান্তপুরে খুনটা যেখানে হয়েছে সেটা 184 নম্বর বুথ, তার লাগোয়া দুটো বুথ 185 এবং 86, সকাল থেকেই বাইরের চাপ, সন্ত্রাস এমনভাবে যে সেখানে ভোট নর্মালি করা যাচ্ছে না বলে ওরা তো বলেছেই, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে একাধিকবার জানিয়েছি। তার পাশের দুটো বুথ 177, 78 একই গল্প। তার পাশের বুথ বলরামপুর, আমাদের প্রার্থী মধুমিতা এলাকা ছাড়া এজেন্ট যায়নি। লাগোয়া 4-5টা বুথের এই যখন বাস্তবতা, তখন এটা কি খুব বিশ্বাসযোগ্য হয় নাকি যে মাঝখানে একটা বুথে সিপিআইএম হঠাৎ গুলি চালিয়ে দিল? আমি খবরটা পেয়েছিলাম এইভাবে যে ওখানে ভোটকে ডিস্টার্ব করার জন্য তৃণমূলের একটা বাহিনী এসেছে, তারা আক্রমণ করেছে, এবং যতটুকু আমি জানি আমাদের সমর্থক হোক আর সাধারণ মানুষ হোক, 2-3 জন কিন্তু আহত হয়েছেন। তার মধ্যে প্রথমে আমি শুনেছিলাম তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী সনদ ঘোষ, তিনি তো মারা গেলেন, সেটা নিয়ে আপনার কি ব্যাখ্যা? তিনি কি করে মারা গেলেন? গুলিবিদ্ধ হলেন? দেখুন, ভাঙড়ে যিনি মারা গেছেন গত পরশুদিন, তিনিও 1 মিনিট শুনে নেন। ভাঙড়ে যিনি মারা গেছেন, তৃণমূল নেতাদের ব্যাখ্যা অনুযায়ী
তিনিও নাকি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। এটা সত্য বলে প্রমাণিত হবে তো? হবে না, এটা সত্য নয়। বরং পারলে সত্যটা হচ্ছে এই, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার বিরোধ চলছিল। এতৎসত্ত্বেও আমি আগ বাড়িয়ে কমেন্ট করে তদন্ত করার পক্ষপাতী নই। পরশুদিন সাত্তার মোল্লাকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন বলা হয়েছে তৃণমূলের সক্রিয় কর্মী, পারলে নেতা। সেটা কিন্তু বাস্তব নয়। এটাও আজকে অ্যালেজ করা হলো বটে, অভিযোগ করা হলো বটে। দেখা যাক না, একদিন দুদিন দেখা যাক না। যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক, এই মানুষটির মৃত্যু দুঃখজনক। আমাকে যে কেসে অভিযুক্ত করা হয়েছিল বারুইপুরে, সে কেসে সে তৃণমূলের কর্মী, সে তৃণমূলের প্রার্থী। কিন্তু সেটাও যে রাজনৈতিক খুন নয়, এটাও তো কার্যত বাস্তবে বোধহয় সবাই বুঝতে পারছেন, এমনকি তৃণমূলের নেতারা বুঝতে পারছেন বলে আমাকে বহু লোক ফোন করে বলেছে এটা ভাই ভারী অন্যায় হয়ে গেল। তেমনি করে ঘুটিয়ারি শরীফে যে ছেলেটি মারা গেছে তার বয়স সম্ভবত 10 বছর। স্থানীয় তথ্য অনুযায়ী তার একটু মেন্টাল ব্যালেন্স অসুবিধে আছে। যে লোকটি মেরেছেন খুবই গর্হিত অপরাধ, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি একটা সময় কংগ্রেসের লোক ছিলেন। এখন কংগ্রেস পরিচয়টা তার কাছে বড় পরিচয় নয়, মদখোর পরিচয়টা বড় পরিচয়। মদখোর কেন মারলো একটি তুলনামূলকভাবে একটি ব্যালেন্সড একটি ছেলেকে? ওখানকার তৃণমূলের নেতারাও বলছেন যেটা রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, অথচ বাইরের নেতারা বলে দিচ্ছেন যে তৃণমূলের কর্মীকে সিপিআইএম খুন করেছে। এই অভিযোগগুলো এটা কখনো ভালো হচ্ছে না, এটা আমাদের রাজ্যের কালচারকে নষ্ট করছে। যদি এমনটা হয়ে থাকে যে 5টা বুথে সিপিআইএম কাজ করতে না পারলেও ওইখানে সিপিআইএম এর কর্মীরা তৃণমূলের কর্মীকে গুলি করে খুন করার মতো করে চলছে, নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে, তদন্ত করবে, যা শাস্তি দেবার দেবে। সমীর রায় আছেন স্টুডিওতে, আপনাকে দীর্ঘক্ষণ ধরে হাত তুলে একটা প্রশ্ন করতে চাইছেন। সুজনদা, আমি সমীর বলছি। হ্যাঁ, বলছি যে আমরা অনুব্রত বাবুর বক্তব্য শুনেছি, তাপস বাবুর বক্তব্য শুনেছি, এবং আমরা হিংসার যে লীলা চলছে গোটা পশ্চিমবাংলা সবাই দেখছি। কার দোষ কার গুণ আমি সেটাতে যাচ্ছি না। আমি খালি আপনার কাছে একটা বিনীতভাবে প্রশ্ন আমার, যে আজকে দুপুরে রাজ্জাক মোল্লা সাহেব যখন বলছিলেন যে আপনাদের পার্টিতে সংশোধন আনা দরকার, এই তরুণ আনা দরকার, কোন কোন ক্লাসের আসা দরকার, এগুলো বলছিলেন, সেই সময় আমি টেলিভিশনে ওয়াচ করলাম, পাশে একটি ছেলে আসে আপনাদের সমর্থক, সে এসে রাজ্জাক সাহেবকে বলছেন যে ওখানে কিন্তু মারাপিটা হচ্ছে। তো রাজ্জাক সাহেব কিন্তু পরিষ্কার বললেন যে তোরাও মারাপিটা কর। তখন সেই ছেলেটা বলছে যে আমরা মারাপিটা করবো, বলে হ্যাঁ মারাপিটা করবি, এবং খেয়াল রাখ যদি আমাদের ভোট বেশি পড়ে তাহলে আর মারাপিটা করবি না। এটা তখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল পুরো। আমি সমিতা দর্শকদের, আপনি পুরো ঘটনাটাই বলছেন, দর্শকদের একবার দেখিয়ে দেবো। ভাঙড়ের চারদিকে কিরম ভোট হচ্ছে? চারিদিকে একদম ছাপ্পা ভোট হচ্ছে, আর একদম মানে ভোট লুট হচ্ছে। কিছু বলতে পারছো না তোমরা? বললে ওখানে বলছে হুমকি দিচ্ছে, খালি তা হুমকি দিচ্ছে তো তোমরা পাল্টা দিতে পারো না? তাহলে পেটাপিটি হবে বুথের মধ্যে। তা পেটাপিটি হবে তো হবে। কি হচ্ছে চারিদিকে? কি বেশিরভাগ ভোট যদি আমাদের হয়, এখন পেটাপিটি করো না, ঠিক সময় পেটাপিটি করে দেবে। চারিদিকে কিরম ভোট হচ্ছে? ওই তো বললো পুরো ছাপ্পা পথে ভোট লুট হচ্ছে। তো সকালে বোম্বিং এর আওয়াজ পাওয়া যাচ্ছিল। বোম্বিং আওয়াজ তো তুমি তো শুনলে, আর আমি তো বোম্বিং আওয়াজ এই ভোরবেলা থেকে পাচ্ছি। তা সে হচ্ছে, যাদের বোম আছে তারা ফাটাচ্ছে। লাস্ট একটা জিনিস জানতে চাইবো, একদম বারুইপুরে কর্পোরেট অফিস করা হয়েছে, আপনি বলছিলেন যে সেই ক্যাডার তৈরি করার কথা বলছিলেন, তো সেই সব ক্যাডার বা কোথায় তারা গেল? আজকে অনেক জায়গায় এজেন্ট দিতে পারেননি আপনারা, অনেক জায়গায় সিপিএম এর পতাকা শুদ্ধ দেখা যাচ্ছে না, কি ব্যাপার? আমাদের মূল যেটা হচ্ছে যে সম্ভবত এই অংশটা লাইভে আসছিল। একদম তাই। আমি সুজনদার কাছে এটাই আমার জাস্ট জানার ইচ্ছে, যে বাংলার মানুষ তাহলে কি ভবিষ্যৎটা কি দেখবে? সমস্ত রাজনৈতিক দলগুলো এটা প্রকাশ্যে চলে আসছে, একজন আপনাদের এত বড় একজন বর্ষিয়ান নেতা, তিনি যদি প্রকাশ্যে এই কথাটা বলেন, তার ফল কি হতে পারে, এবং সেখানে যদি তাদের হাতে আর্মস থাকে, ক্ষমতা থাকে, তার ফল কি হতে পারে আমরা সবাই বুঝতে পারি। তাহলে আমরা যাবোটা কোথায়? বাংলার মানুষ যাবেটা কোথায়? এটা আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনি যদি উত্তর দেন। না, আমি ঠিক, আপনি যা বললেন রেজ্জাকদা এরকম বলেছে আমি শুনলামও, যদি একটু শব্দটা কেটে কেটে আসছিল তাতেও আমি বুঝলাম উনি যা বললেন। সেইটা পার্টি এন্ডোর্স করে না, এটা রেজ্জাকদাও নিশ্চয়ই জানেন। কেন উনি বলেছেন, সাময়িক কোনো উত্তেজনা তৈরি করার জন্য বলেছেন কিনা, অথবা সাময়িক কোনো উত্তেজনা প্রশমন করার জন্য বলেছে কিনা, আমি সেটার মধ্যে এখনই যেতে পারছি না। আমি কথা বলবো, কিন্তু এটা পার্টি আমাদের এন্ডোর্স করে না। সাধারণভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণ এই রাজনীতিটা পার্টি এন্ডোর্স করে না, যদিও কোনো কোনো জায়গার কিছু রেওয়াজ আছে, ওই চত্বরের রেওয়াজটা একটু এরকমের আছে,
সাধারণভাবে পশ্চিমবাংলা তা নয়, এবং কোনো সন্দেহ নেই যে আমাদের পার্টি অথবা বামফ্রন্ট এটাকে অ্যাবারেশন হিসেবে মনে করে, ব্যতিক্রম হিসেবে মনে করে। এটা ন্যাচারাল রুল নয়, এটাকে অ্যাবারেশন হিসেবেই আমরা দেখতে চাই, যেখানে সুযোগ পেলেই একটা আক্রমণ করে দিতে হবে। এইটা যদি কোথাও কেউ করেন তাহলে সেটা অ্যাবারেশন। নিশ্চয়ই এত লোক নিয়ে পার্টি, তাদের কোনো অ্যাবারেশন থাকে না তা না, বাট স্টিল আমি রিপিট করছি, এটা অ্যাবারেশন, এটা ব্যতিক্রম, এটা রুল নয়। এবং এটা রুল আমাদের পার্টিতে যেন কখনো না হয়, আমরা সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকি। তার মাঝখানে ফাঁক বলে যদি কখনো কিছু হয়, আমাদের সেক্ষেত্রে নিশ্চয়ই তাকে নিগেট করতে হবে, তাকে বিরোধিতা করতে হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই সমীরবাবু, আমি আপনাকে অ্যাসিওর করছি, আমি আপনাকে চিনি, আপনিও আমাকে চেনেন। পার্টির সাধারণভাবে মনোভাব এটা নয় যে চান্স পেলে কিছু করে আয়, কখনো না। যদি এটা হয়ে থাকে, যদি কখনো কেউ মনে করে থাকেন, তাহলে সেটা ব্যতিক্রমী মনোভাব। রেজ্জাকদার কথার থেকে যদি সেই সুরটাই বেরিয়ে আসে, তাহলে সেটা রেজ্জাকদার মনোভাবটাও ব্যতিক্রমী মনোভাব। এটা পার্টির মনোভাব যে নয়, এটা নিশ্চয়ই রেজ্জাকদাও বুঝবেন এবং জানবেন। আমি যখন জানলাম, যেহেতু উনি আমার জেলার কাজের সঙ্গে যুক্ত, আমি নিশ্চিতভাবেই তার সঙ্গে আগামী 1-2 দিনের মধ্যে কথা বলবো, এবং আই উইল কাম ব্যাক টু ইউ। আমি আপনাকেই বলবো যে কি ব্যাপার, কেন কি হয়েছে, কোনো সন্দেহ ব্যাপারে নেই, নিশ্চিত থাকুন। ধন্যবাদ সুরেন্দা। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। ব্যতিক্রমের কথা হচ্ছিল, কিন্তু ব্যতিক্রম যেখানে নেই সেটা হচ্ছে নির্বাচনে হিংসা। সেখানে আগের পূর্ববর্তী নির্বাচনে যেভাবে হিংসা এবং হিংসার বলি হচ্ছেন সাধারণ মানুষ, আজকে এই তৃতীয় দফার নির্বাচনে তিনজন মানুষকে হারিয়েছি আমরা। ছোট্ট বিরতির পর 2 মিনিট 55 সেকেন্ডের ছোট্ট একটা বিরতি, তারপরে প্রতিপক্ষ অনুষ্ঠানে আসবো। দেখাবো রাজ্যের মন্ত্রী মদন মিত্র, তিনি রাজ্যের নির্বাচন কমিশনার সম্পর্কে ঠিক কি বলেছেন, কি ভাষায় বলেছেন, কি সুরে বলেছেন, দেখাবো। রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে রাজ্যের মন্ত্রী মদন মিত্র আজ কিভাবে আক্রমণ করলেন, এবং সেই আক্রমণের যা ভাষা তা স্মৃতিকে একটু উস্কে দিল। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় এই ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে একসময় আক্রমণ করেছিলেন। পাশাপাশি দেখুন দুজনের দুটি অমূল্য বক্তব্য। আমি মনে করি যেটুকুন গন্ডগোল হয়েছে নির্বাচন কমিশনের কাণ্ড জ্ঞানহীনতার জন্যে। আমি তো আর যাই করি, আমি নির্বাচন কমিশনকে মারতে পারবো না। সারবার ইচ্ছে অনেকবার, 2010-এ, 2011-এ, 2012-এ আমি নিজে প্রধানমন্ত্রীকে 10 বার দেখা করে এসেছি। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারিনি। আমি কি মারবো কি? তখন তো আপনারা বললেন এই তো উনি গুন্ডা হয়ে গেছেন, আমি কিছু না করেই গুন্ডা। বিশ্ববাবু কি বলবেন? না, এক সেকেন্ড একটা লাইন বলেই ছেড়ে দিচ্ছি। এটা যে মদন কিন্তু আজকে ওটা দুষ্টুমি করলো, রাজনৈতিকভাবে বাইরে গিয়ে এটা করলো যাতে মমতার ব্যাপারটা মনে পড়ে যায় মানুষের কাছে। আমি মদনকে চিনি তো আজকে থেকে না, বহুদিন থেকে, আমার একদম কলেজের সময় থেকে জানি। ওই দুষ্টুমিটা করলো যাতে মমতার দুটো ঘটনা মানুষের মনে পড়ে। একটা হচ্ছে যেটা তোমরা দুটো টুইন উইন্ডোতে দেখাচ্ছ, আরেকটি ঘটনা হচ্ছে যেটা দিল্লির টেলিভিশনে উনি মিমিক্রি করেছিলেন মনমোহন সিং এর। এই দুটো যাতে মানে যে দুটো নিন্দিত ঘটনা, অনুগত নেতা তো চাইবেন একেবারে নেত্রীর রাস্তাতেই হাঁটতে। বললাম মদনের একটা স্বভাবগত দুষ্টুমি আছে, যে দুষ্টুমিটা ওটা আজকে করলো। আমি ওকে আদ্যপান্ত চিনি, তাহলে আউট অফ ওটার প্রবণতা এবং আউট অফ কনটেক্সট এটাতেও গেল, এটার কারণটা ওইটাই। এনিওয়ে প্লিজ, আমি প্রথমত টোটালি নির্বেদার সাথে ডিসএগ্রি করি এই কারণেই যে আমরা শুরু থেকে যদি একটু লক্ষ্য করি, তাহলে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে নির্বাচন কমিশনকে কিন্তু সরাসরি প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করি না, এটার সঙ্গে ওটার মিল নেই। আমি কিন্তু ওটা বলিনি। আমি কিন্তু নির্বাচনে যেভাবে মদন আক্রমণ করে সেটা অত্যন্ত ভয়ঙ্কর, নিন্দনীয়, এবং সেটা আমি বলেও মানে আমি আমার আজকের ঘটনাটা আমি যেটা আমি অবজার্ভ করেছি সেটা হলো এই যে নির্বাচন কমিশন যেহেতু মানে বেসিক দুটো যে তৃণমূলের বিষয় ছিল, একটা হলো নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় বাহিনী, আর দফা আলটিমেটলি যে টার্মস কন্ডিশনে নির্বাচনটা পরিচালনা করতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই কন্ডিশনটা আলটিমেটলি অ্যাসিওর করেনি মীরা পাণ্ডে বা নির্বাচন কমিশন। একটা চেষ্টা করেছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তার জন্য আলটিমেটলি কোর্টে গিয়ে তাদের যে সাংবিধানিক অধিকারটা আছে সেটাকে রক্ষা করবার চেষ্টা করেছে।
আর যেই মুহূর্তে সেটা রক্ষা করবার চেষ্টা করে সেই মুহূর্তে কিন্তু মীরা পান্ডে সমেত ইলেকশন কমিশন কিন্তু শাসক দলের প্রতিপক্ষ হিসাবে প্রতিপন্ন হয়ে গেছে। অর্থাৎ পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসাবে ধরে নিয়েছে যে সিপিএম, বিজেপি, কংগ্রেসের পাশাপাশি মীরা পান্ডেও হলো আমার প্রতিপক্ষ। কেন আমার প্রোডাক্ট? হ্যাঁ, কেন আমার প্রতিপক্ষ? কারণ সে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায়। কেন আমার প্রতিপক্ষ? কারণ সে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে চায়। কেন সে প্রতিপক্ষ? কারণ আমি চেয়েছিলাম এক দফা আমার টার্মসে ভোট করতে, এরা 5 দফা ভোট করিয়ে ছাড়লো। ফলে নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ প্রতিপন্ন করবার জন্য যে বক্তৃতাগুলো মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় দিচ্ছিলেন, এটা তারই কিন্তু একটা অংশ। অর্থাৎ মদন মিত্র যখন আজকে বক্তব্যটা রাখলেন, সেটা অ্যাকচুয়ালি তার দলীয় যে কৌশলগত অবস্থান, রাজনৈতিক কৌশলগত অবস্থান, যে নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ প্রতিপন্ন করা, সেই বিষয়টাকেই সুনিশ্চিত করে। আমি আমি একটু যোগ করব, সেটা হচ্ছে দেখুন, রমজান মাস এবং সেখানে শাসক দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না, অথচ নির্বাচন কমিশনের জন্য করতে হচ্ছে। এখানে কোথাও একটা সংখ্যালঘু সেন্টিমেন্টকেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেন ব্যবহার করা হচ্ছে, একবার নয় বারবার প্রত্যেকটা জনসভা। কমিশনকে সচেতনভাবে প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করে মাইনরিটি ভোটটা মোবিলাইজ করবার চেষ্টা করা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে প্রতিপন্ন করে চেষ্টা করা হয়েছে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের যত ধরনের সেন্টিমেন্ট আছে সেগুলোকে জড়ো করা এবং প্রশাসনের কাছে একটা বার্তা দেওয়া যে আমরা যেভাবে চালাবো সেইভাবে তোমাকে চলতে হবে, অর্থাৎ নির্বাচনটা আমার মতনকে পরিচালনা করতে হবে। কিন্তু আমার মানে আজকে আলোচনায় খুব কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে। একটা বিষয় হলো যে নির্বেদা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বললেন যে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করা যায় কিনা, তাহলে এই ভায়োলেন্সটা থেকে সারা ভারতের ম্যাক্সিমাম প্রদেশেই সেটা আছে। সুমনদা, যে ধরুন 2011 সেদিনই আমাদের প্রায় 6 দফা ভোট হলো বিধানসভা। সেই ভোটে আপনার মনে থাকতে পারে যে কোনো মৃত্যু হয়নি, তার মানে কোনো একটা জায়গায় কর্তৃত্বের প্রশ্নে একটা অসহযোগিতা ছিলই নির্বাচনটাতে। অর্থাৎ 2011-তে আমরা দেখলাম প্রতিটি মানুষ মানে একেবারে ভয়মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিল, সরকারের পরিবর্তন হয়ে গেল এবং এত শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যেকেই নির্বাচন কমিশনকে সাবাসী দিল। অথচ এই নির্বাচনে যদি আপনি প্রথম থেকে যদি দেখেন যে সরকারের একটা অসহযোগিতা কনস্ট্যান্ট লক্ষ্য করা গেছে। যে বিষয়টাকে নিয়ে কয়েকদিন ধরেই আমরা আলোচনা করছি সেটা হলো যে বীরভূমে অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলছেন তিনি কিন্তু সেটা আবার প্রমাণও করে দিচ্ছেন। কেন? তিনি যখন নমিনেশনের আগে বক্তৃতা করছিলেন যে বিরোধীদের কারোকে নমিনেশন সাবমিট করা যাবে না, তিনি প্রমাণ সেটা করেছেন। কিভাবে প্রমাণ করেছেন? 28% গ্রাম পঞ্চায়েতে সেখানে কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, 26% পঞ্চায়েত সমিতিতে প্রার্থী দেওয়া সম্ভব হয়নি, আর 7টি জেলা পরিষদ, যেটা কোনোদিন বীরভূম জেলায় হয়নি, 7টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতে গেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল যেটা বলেন সেটা রক্ষা করেন, এদিক থেকে ওনাকে আমি সাব্বাসী দিব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভাষাটা ব্যবহার করছে, যে সংস্কৃতিটা তিনি আমদানি করছেন, আলটিমেটলি বাঙালি হিসাবে সেটা লজ্জার এবং আগামী দিনের আমাদের যে আগামী প্রজন্মের ক্ষেত্রে যদি বিচার করি সেটা ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু যে জায়গাটা সম্বন্ধে আমি বলবো যে তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন? স্টেট ইলেকশন কমিশন যখন প্রথম ওনার ওই বক্তৃতার পরে সরাসরি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বললো যে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, রাজ্য সরকার ডিফাই করলো। আমি এই ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশনেরও সমালোচনা করব। যখন রাজ্য সরকার ডিফাই করলো প্রথমবার, তখন পরিষ্কার আমরা জানি যে কিষাণ সিং তোমারের মামলার এবং তার পরবর্তী মামলায় যখনই রাজ্য সরকার অসহযোগিতা করবে, স্টেট ইলেকশন কমিশন কেন সেই বিষয়টাকে নিয়ে কোর্টে গেল না? অর্থাৎ অনুব্রত মণ্ডল যখন মনোনয়ন পর্বে ওই ধরনের বক্তৃতা করছিলেন, একেবারে হিংসাত্মক একটা বক্তৃতা করছিলেন এবং স্টেট ইলেকশন কমিশন তাকে রাজ্য সরকারকে রিকমেন্ড করলো যে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে তার বিরুদ্ধে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হলো না। স্টেট ইলেকশন কমিশনের এই সহযোগিতা পেল না, অর্থাৎ রাজ্য সরকার সহযোগিতা করলো না, অথচ স্টেট ইলেকশন কমিশন সেটাকে কার্যকারী করবার জন্য তার সুযোগ ছিল যে আদালতে গিয়ে এনফোর্স করার, সেটা কিন্তু করলো না। এবার যেটা আমি লক্ষ্য করলাম, আবারও চিফ সেক্রেটারিকে রিকমেন্ড করা হয়েছে, এফআইআর করার কথা বলা হয়েছে,
আজকে এখন সন্ধ্যা পর্যন্ত আমি খোঁজ নিয়ে দেখলাম যে কোনো ব্যবস্থা এখনো নেই। প্রশ্নটা এখানেই থেকে যাচ্ছে যে লিগ্যাল ব্যাটেলে কিন্তু স্টেট ইলেকশন কমিশনকে যেতে হবে, তার স্কোপ রয়েছে, তার স্কোপটাকে কিন্তু কার্যকারী করতে হবে। এবার সেন্ট্রাল ফোর্সের দিকে যদি আমরা তাকাই, আলটিমেটলি গতকালও মানে সন্ধ্যাবেলায় আরো 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে। না, তাহলে কি এটা আশা করা যায় যে রাজ্য নির্বাচন কমিশন অনুব্রতর বিরুদ্ধে আবার আদালতে দ্বারস্থ হবে? আমি মনে করি যে এই ক্ষেত্রে মানে না, স্টেট ইলেকশন কমিশন এখন একেবারে দেওয়ালে যেভাবে পিঠ থেকে গেছে, এখন যদি আদালতে না যায় তাহলে তার পুরো কর্তৃত্বটাই ডিফাই করা হয়। সুমন, তুমি শুধু অনুব্রতর কথা বলছো কেন? তাপস পাল নয় কেন? আমি সবগুলোই যাচ্ছি। বারবার যেটা হচ্ছে সেটা হচ্ছে শুধু তো রাজনৈতিক সন্ত্রাস নয়, পাশাপাশি বাংলা দেখছে পরের পর ভাষা সন্ত্রাস। অনুব্রত, তাপস পাল বাদ যাচ্ছেন না কেউই। এমনকি যখন সর্বোচ্চ নেতৃত্বের জায়গা থেকে দালালি শব্দটা ছোঁড়া হয়, সেটাও অবশ্যই ভাষা সন্ত্রাস। দেখুন পরপর। রাজ্য রাজনীতিতে এখন ভাষা সন্ত্রাস চলছে। সাম্প্রতিককালে একাধিক নেতার মুখে কুকথা স্রোতের পর অনেকেই কটাক্ষ করে এমনটাই বলছেন। শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকে কড়া ভাষায় আক্রমণ করেন মদন মিত্র। আমি মনে করি যেটুকুন গন্ডগোল হয়েছে নির্বাচন কমিশনের কাণ্ডজ্ঞানহীনতার জন্যে, আমি তো আর যাই করি আমি নির্বাচন কমিশনকে মারতে পারবো না। এর আগে ঠিক এই সুরেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সার বাড়িয়েছে অনেকবার, 2010-এ, 2011-এ, 2012-এ আমি নিজে প্রধানমন্ত্রীকে 10 বার দেখা করে এসেছি। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারিনি। আমি কি মারবো কি? পুরনো দল কংগ্রেসকে কার্যত ভিখিরি বলতে যেমন দ্বিধাবোধ করেন না মমতা, তেমনি করেন না তার জেলা সভাপতিও। আমাদের মন্ত্রীরা চলে এলো বলে ওরা 3 জন মন্ত্রী হলো, 3 করে চলছে, বড্ড বড় বড় কথা বলছে। আমাদের দোয়ায় তোমরা আজকে মিনিস্টার, কালকে হবে স্ট্রিট বেগার, রাস্তার ভিক্ষুকদের লোকে সম্মান দেবে না। কোন সিপিএমকে ভয় পাওয়ার কোন প্রয়োজনীয়তা নাই, কোন কংগ্রেস তো নাই। ও ভিখারির বাচ্চা হয়ে গেছে, ও একবারে ভিখারির বাচ্চা। আমরা জানি ভিখারির বাচ্চা, ওদের কোনো জাত নাই। দলনেত্রীর পথে সংসদও। সিপিএম জঘন্য একটা দল, নোংরা দল, বদমাইশ দল, খুনি দল, যারা ধর্ষণ করে মাকে তাদেরকে আপনারা হাতিয়ে দিয়ে রাখবেন। অনাস্থা দেবেন নাই নোংরা দলকে, সিপিএম দলকে চুটিয়ে লম্বা করে দেন। আপনাদের সিপিএম যারা করে তাহলে মেরে সোজা করে দিন। তবে সবার উপরে রয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি বলছি সোমবার থেকে অপারেশন ফাইল। একটা কথা শুনেছেন, কংগ্রেস আমাদের শত্রু, সিপিএম আমাদের শত্রু। সোমবার থেকে আপনারা ফাইল করবেন, কাকেও ফাইল করতে দেবেন না, দরকার পড়লে আমাকে ডাকবেন, আমি তবে কুকথায় তৃণমূল যদি এখন অগ্রণী হয়, তাহলে কিছুদিন আগে পর্যন্ত সিপিএমও খুব একটা পিছিয়ে ছিল না। অনিল বসু, বিনয় কোঙ্গার থেকে হাল ফিলেন আনিসুর রহমান। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এবার ভাষারও হোক না, বলছেন সাধারণ মানুষ। এবিপি আনন্দ। সমিতা, আমি একটা শব্দ একেবারে এখান থেকে তুলে নেব, সেটা হচ্ছে দালাল। অর্থাৎ কামদুনি, খরজুনা, রানীতলা, যারা দিল্লি যাচ্ছেন প্রত্যেকে দালাল। এই টুম্পা, মৌসুমি, মাস্টারমশাই, সিপিএম মাওবাদী তো ছিল, এখন দালাল যোগ হলো। আপনারা যে দিল্লি গেছিলেন পরিবর্তনের সরকারের আগে, দালালি করতে গেছিলেন, এটা তখন শুনলে কেমন লাগতো? আজকে যারা দালাল বলছেন, তাহলে সেই হিসেবে আমরাও দালাল প্রত্যেকেই। এবং আমাদের সাথে যারা সহযোগিতা করেছিলেন, আজকের যারা ক্ষমতায় আছেন, মাননীয় নেতা নেত্রীরা, তারা আমাদের রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কেন ওনারা ব্যবস্থাটা করে দিয়েছিলেন। সুতরাং তাহলে সেই দিন তারা দালালদের সাহায্য করেছিলেন।
এবং আনফর্চুনেটলি দালাল কি আমি সবাইকেই আমি একটু বলি, তারপর নিশ্চয়ই বলবো। না, সবার দায়িত্বটা আপনি নিয়ে নিচ্ছেন কেন? মানে আপনি যারা যারা গেছিল নেতাদের জন্য তারা সবাই দালাল বলছেন আপনি? আমি দালাল বললাম না, না যারা যারা আমি সুমনকে একটু বলি, সুমন বুদ্ধিটা তোমার থেকে কোনো অংশে আমার কম আছে, তুমি যদি ভেবে থাকো তুমি তাহলে ভুল করছো। সুতরাং তোমার উত্তর দিতে আমি খুব ভালো মতো জানি। না দিন, 1 নম্বর, আই এম নট ইন্টারেস্টেড। আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই এই ব্যাপারে, আমি দিচ্ছি না। ওইটাই নয় তো না প্লিজ একটু সাইড টক করলে তো আমি কথাটাই বলতে পারবো না, কারণ এটা একটা ভীষণ সেন্সিটিভ ব্যাপার। না না বলো। যেখানে এরকম নৃশংস একটি হত্যা হয় সেখানে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আজকে গোটা পশ্চিমবাংলার এত বছর যাবৎ যা হয়ে আছে আজকে অবধি, সেখানে সাধারণ মানুষ মুখ খুলে কথা বলতেই ভয় পান। যে কোনো মানে নট অনলি কামদুনি, গোটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, আজ এই 2 বছরের আমি বলছি না, দীর্ঘদিন ধরে যেখানে যার যে রাজনৈতিক দলের শক্তি সেখানে মানুষকে তারা কথা বলতে দেন না। সেইখানে দাঁড়িয়ে এই ধরনের একটি অন্যায় যারা প্রতিবাদ করলেন, কামদুনির মানুষ, কামদুনির প্রতিটি মা ভাই বোন এবং কামদুনির পরিবার, তারা যে অর্থের প্রলোভনকে প্রত্যাখ্যান করলেন এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন, তাদের পাশে বাংলার রাজনৈতিক কে কোন সুবিধে নেবে, কে কোন কথা বলবে সেটা বড় কথা নয়, কিন্তু বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ আছেন, আমি বিশ্বাস রাখি। দ্বিতীয়ত, গোটা ভারতবর্ষের কামদুনি আজকে একটা নতুন আশার আলো দেখাচ্ছে। এই দুঃখের মধ্যেও আমি বলবো যে একটা নতুন আশার আলো দেখাচ্ছে যে অন্যায় করলে যে কাউর এগেইনস্টেই কথা বলা যায়, যদি সে নিজের জায়গায় সৎ থাকে। যেখানে বারবার করে কামদুনির, বিশেষ করে টুম্পা এবং মৌসুমী বারবার করে বলছে, আমার তো একটা মৌসুমীর বিবৃতি এখনো মনে আছে, ও বলল আমরা অন্ধ, আমরা রাস্তা পার হব, যে আমাদের হাতটা ধরে রাস্তা পার করে দেবে আমরা তাদের সাথে যাব। তার মানে এটা নয় যে আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় যাব। তার কারণটা বলছি, ঠিক নেতাই কাণ্ডে যখন যাওয়া হয়েছিল আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ার আমরা ধার ধারিনি, আমরা নিজেরাই যেতে চেয়েছিলাম, কিন্তু ওই ব্যবস্থাটা ওনারা করে দিয়েছিলেন। আজকে যেটা মাননীয় অধীর চৌধুরী মহাশয় করে দিয়েছেন, ভালো খারাপ সেটা অধীরবাবু বুঝবেন, কামদুনির মানুষ বুঝবেন। কিন্তু যেখানে আমরা আমাদের মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আশা করি, যেটা বিগত দিনে তিনি দেখিয়েছিলেন, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছেন সেখানে তিনি দৌড়ে গেছেন, যেখানে কোনো মহিলার উপরে এই ধরনের অত্যাচার হয়েছে উনি দৌড়ে গেছেন, তাপসী মালিকের জন্য উনি যে সোচ্চার হয়েছিলেন এবং তৎকালীন সরকারের সেই মানে নিষ্ক্রিয় ব্যবহার, যেটাকে আমরা প্রত্যেকে কন্ডেম করেছি, সেইখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আমরা একটু অন্য ব্যবহার আশা করেছিলাম। এবং সেই মুখ্যমন্ত্রী সমীর দাস, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন আপনারা দিল্লি গেছেন, ব্রাত্য বসু, সমীর রাইচ, অভিরূপ সরকাররা দিল্লি গেছেন, তখন ব্যবস্থা করে দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। সেটাই তো আমি বলছি, রেলমন্ত্রী হিসেবে। সেটাই আমি বলছি, সেটাই আমি বলছি। তাহলে সেই সময় আপনাদের মানে আপনাকে ব্রাত্য বসু, অভিরূপ সরকারকে দালালি ভাবতেন? হ্যাঁ, দালাল। সুতরাং এই ধরনের কথাতে কোনো, এটা আমি মনে করি এটা একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা। যারা ক্ষমতায় থাকবেন তাদের বোঝা উচিত রাজনীতি নিশ্চয়ই তারা করবেন, তাদের আমাদের কারোর কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু যারা এই দায়িত্বে থাকবেন, সরকারের দায়িত্বে থাকবেন, এই ধরনের যারা গোটা বাংলা, আজকে যদি সিপিএম এর একটি ছেলের বা একজন মহিলার যদি অসুস্থ হন, উনি কি বলবেন পিজি হসপিটালে ভর্তি হতে পারবে না সিপিএম করে? আমি যদি সিপিএম করেও, এইটা কোনো লজিক হতে পারে না। সেই বাক সংযম বোধহয় সব থেকে অভাব রাজনীতিবিদদেরই মধ্যে। এই এত কথা হচ্ছে, যে কথাটা নিয়ে দেখাবো কি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সিপিএম মাওবাদীর পর এবার দালাল, কামদুনিকে মুখ্যমন্ত্রীর 3 তকমা। কামদুনিবাসীকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। রাজধানী এক্সপ্রেসে দিল্লি গিয়ে রেলের অতিথি নিবাসে রাত কাটিয়ে বিচারের আশায় রায়সিনায় পৌঁছেছিলেন টুম্পা মৌসুমী মৃতের পরিবার। তার এই উদ্যোগ এবং কামদুনিবাসীর দিল্লি যাত্রাকে যে তিনি মোটেও ভালোভাবে নেননি, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকেই তা স্পষ্ট হয়ে যায়। আর নিজের সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়েই কামদুনিবাসীদের পরোক্ষে দালাল বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী। আমাদের তীর্থযাত্রীরা গেল, আমি ট্রেনে ভাড়া করে নিয়ে এলাম, ট্রেনে আমায় ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়েছে, বুঝুন। আর বিনা পয়সায় দিল্লিতে দালালি করতে পাঠাচ্ছে কয়েকটাকে, বিনা পয়সায়। মুখ্যমন্ত্রীর এই নয়া তকমায় অবাক অনেকেই।
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে কি বলবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু কামদুনির মানুষেরা যারা সত্যি সত্যি তো এখানে সুবিচারটা পেল না বলেই তো রাষ্ট্রপতির কাছে গেল, ফলে তারা কেন দালাল হবেন? ফলে এই ধরনের কথাগুলো বলার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যদি একটা জিনিস মাথায় রাখেন, যে উনি কিন্তু তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব শুধু নন, তিনি আমাদের সকলের চিফ মিনিস্টার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার যখন কামদুনিবাসীকে কার্যত দালাল বলছেন, তখন কামদুনি মামলায় নজিরবিহীন অবহেলার উদাহরণ তৈরি করছেন সরকারি আইনজীবী এবং সিআইডির তদন্তকারী অফিসার। কলকাতা হাইকোর্টে দায়ের করা আবেদনে কামদুনি মামলাটি খারিজের আর্জি জানিয়ে বসেন তারা। নেতাই কাণ্ডের পর তৎকালীন পরিবর্তনপন্থী বিদ্বজ্জনেদের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা যদি অন্যায় না হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে কামদুনি, খরজুনা, রানীতলার দোষ দেখছেন কেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। সিপিএম, মাওবাদী, তারপর দালাল, কামদুনির সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া? পরের পর এইভাবে একের পর এক নক্কারজনক তকমা যখন জুড়ে দেয়া হচ্ছে তাদের উপর, আপনাদের দেখাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। সিপিএম, মাওবাদী, এবার দালাল। কামদুনির মানুষ, সাধারণ মানুষ, কিংবা নির্যাতিতা সেই মেয়েটির ভাই, কেমন লাগছে তাদের? মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের জায়গা থেকে এই কথা শুনতে কি বলেছেন তারা? প্রতিক্রিয়া। আমরা দিল্লি গেছি মাননীয় রাষ্ট্রমহাশয়ের কাছে আমার দিদি যারা এইসব করেছে তাদের দোষীদের সাজা পেতে, আর উনি বলছেন আমরা নাকি দিল্লি গেছি, দিল্লিকার লাড্ডু খেতে গেছি, আমরা গেছি দিল্লি, আমরা দালালি করতে গেছি, আমরা সিআইডি, ওই সিআইডি ঘুষ করে আমাদের কোনো চলছে না, আমাদের এখন সিবিআই তদন্ত চাই, আমরা এইগুলোই গিয়ে বলতে গেছিলাম দিল্লিতে। কিন্তু এ যা মুখ্যমন্ত্রী মমতাদি এ যা বলছে, পুরো কেসটারে ঘুরিয়ে দিচ্ছে। আমরা নাকি দিল্লি গেছিলাম লাড্ডু খেতে, মানে আমরা বিচার চাইতে গেছিলাম, তো বিচার চাওয়াটা যদি দালালি করা হয় সেটা উনি জানেন ভালো করে। এটা তো দালাল বলার তো এটা আমাদের ঠিক কথাটা ঠিক শোভা পায়নি কামদুনি গ্রামবাসীর কাছে, অন্তত এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আশা করিনি। সুমনবাবু, নিঃসন্দেহে আবেগতাড়িত হয়ে ওই রকম একটা শব্দবন্ধ ব্যবহার করে ফেললো ভাই, ছেলেটি, মেয়েটির ভাই, কিন্তু এটা তো মানবেন যে এই শব্দবন্ধগুলো অ্যাভয়েড করাটা, এড়িয়ে যাওয়াটাই অনেক বেশি সেন্সেবল, বিশেষ করে যারা পদে আছেন, দায়িত্বে আছেন তাদের পক্ষে। না, সেটা তো সামগ্রিকভাবে সত্যি কথাটা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কামদুনির যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু মানে ঘটনাটাকে রাজনীতির লোকেরা কিন্তু ব্যবহার করছে, এটা কোনো সন্দেহের কোনো জায়গা। কিন্তু ধরুন কামদুনি বনাম রাজ্য সরকার বা শাসক দল, কোনো পানিপথের যুদ্ধ তো হচ্ছে না, হচ্ছে না, তো সেটাই তো আশ্চর্যের ব্যাপার যে অ্যাকচুয়ালি কোন প্রতিপক্ষের বিরুদ্ধে ওনারা দিল্লি গেলেন? রাষ্ট্রপতির কাছে গিয়ে কি সমস্যার সমাধান হবে? উল্টোটা ধরুন সিআইডি থেকে সিবিআই এর কাছে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী অস্ত্র চালাচ্ছেন? গ্রামের সাধারণ লোক। দেখেছি যে নেতাই থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর থেকে সব জায়গাতে সিবিআই দায়িত্ব নেওয়ার পর কিন্তু সিবিআই সমস্যার সমাধান হয়নি সব জায়গাতে। ফলে আজকে যে পরিস্থিতিটা, যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার নিন্দা করা হয়েছে, রাষ্ট্র সক্রিয়ভাবে তার বিরোধিতা করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকলে কতবার সিবিআই চাইতেন এটা আপনি বলুন? কিন্তু একটা ঘটনা দেখেন যেখানে মমতা সিবিআই চান। অভিজ্ঞতা থেকে শেখা যে সিবিআই গুলো চাওয়া হয়েছিল, সেই সিবিআই তো সব ক্ষেত্রে মানে পাওয়া যায়নি, কিন্তু চেয়েছেন, অবশ্যই চেয়েছেন, কিন্তু সেই সময়কালটা আপনাকে ভাবতে হবে। ৭৭ সালের পর কোন সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই, সেই সময়টা রাতারাতি 2011 মুখ্যমন্ত্রী, সেইটা যদি আপনারা বলেন যে 2 বছরের মধ্যেই চাওয়াটা সদর্থক, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে সবারই নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন উঠবে যে এই যে সন্ত্রাস, ভাষা সন্ত্রাসের কথা বারবার উঠছে, সেই আমরা অনেক বছর দেখেছি পাশাপাশি। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই রেখেছেন। আপনারা বাদ দিলেন কেন? গৌতম দেবকে বাদ দিলেন কেন? সুজন চক্রবর্তীকে বাদ দিলেন কেন? গৌতম দেবের মতো মানুষ যারা বলতে পারেন যে আমরা 30,000 লোক নামিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেবো, আজকে আপনারা দেখেছেন শ্যামনগর থেকে শুরু করে, তাহলে তো নৈহাটি থেকে শুরু করে বলার সুযোগ পাবেন না। গৌতম দেব, মদন মিত্র, তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে, রেল অবরোধ করেছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় গণতান্ত্রিক পরিবেশ। এটাও কিন্তু এক ধরনের সন্ত্রাস। বা ধরুন সুজন চক্রবর্তী, তিনি নির্বাচন কমিশনে পিটিশন দিয়ে বেরিয়ে এসে কি বলছেন? তিনি বলছেন যে
যে বেশি নেতাগিরি করতে আসবে সেই মার খাবে। যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস শহরে জিতে যাবেন, তারা জানেন না যে আমরাও পাল্টা মার দিতে তৈরি রয়েছে। এগুলো সন্ত্রাস না, এগুলো হিংসা ছড়াচ্ছে না। আজ তো প্রচুর অভিযোগ, আজকে যে কথাটা আপনারা বলছেন, আজকে তো সারাদিন ধরে সিপিএম এর নামে প্রচুর অভিযোগ। ভোট শুরু হওয়া থেকে 7 জন মারা গেছে, তার মধ্যে 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। তাহলে ভেবে দেখুন যে যারা আজকে এটার সঙ্গে তো মুকুল রায় বক্তব্যটা খুব স্বাভাবিক না, তারা তো সুষ্ঠু অবাধ তারপরেও, কারণ আমরা দেখছি যে ডোমডুর থেকে ডায়মন্ড, আচ্ছা সুষ্ঠু অবাধ তার কৃতিত্ব কমিশনকে দেবেন না? না কমিশনের থেকেও কমিশন তো নিশ্চয়ই, কমিশনের কোনো জায়গাতে ত্রুটি আছে, কোনো কমিশন কোনো জায়গায় ভালো কাজ করছে, সেটা ঠিক আছে, কিন্তু সামগ্রিকভাবে পরিবেশ, সেই পরিবেশের উন্নতি হয়েছে। আপনি দেখুন যে ডোমজুর থেকে ডায়মন্ড হারবার মানুষ কিন্তু লাইন দিয়ে ভোট দিচ্ছেন। জঙ্গলমহলের ভোট আপনারা দেখেছেন, 2-3টে জায়গাতে আমরা যদি ধরি 9টা জেলার মধ্যে 3টে জেলায় হিংসা হয়েছে, বাকি জায়গাগুলোতে কিন্তু ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই সুতিদারা যেটা বলছেন, এটা তো সাধারণ মানুষ শুনলে আসবে। আজকে সুজন চক্রবর্তী যে বক্তব্য বা শ্রুতিনাথ প্রহরাত যেটা বলছেন, সেটা তো মানুষ জানছেন। আজকে তো চেয়ার টেবিল তারা শুনলে আসবে যে তারা পঞ্চায়েতে গণতন্ত্র রেখেছিলেন, পঞ্চায়েত দখল করেছিলেন তারা। আমরা তো দেখেছি 2001 সালে নন্দরানী দল বিধানসভার ভোট, সেটা পঞ্চায়েত না বিধানসভা, যেখানে মানে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরাসরি যুক্ত, সেই জায়গায় আমরা দেখেছি ভোট লুট হয়েছিল। 1,08,000 ভোটে জিতেছিলেন, বুদ্ধদেব বাবু পর্যন্ত অস্বস্তিতে পড়েছিলেন। ফলে যারা এই কাজ করেছেন, মানে সুশান্ত ঘোষ তার যে কীর্তিকলাপ, লক্ষণ শেঠ তার যে কীর্তিকলাপ, নন্দীগ্রামে যে পর্ব, বা ধরুন আপনি জঙ্গলমহলে ভোট লুটের কথা বলতেন, জঙ্গলমহলে তো দীর্ঘদিন ধরে বিরোধীরা ছিলই না। বিরোধী রাজনীতি করতে গেলে সেখানে তো ক্ষমতার প্রয়োজন হতো, তাহলে দীর্ঘদিন ধরে বিরোধীরা এখনো নেই, কিন্তু সেই জায়গায় আজকে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোতে দেখছি আমরা যে সিপিআই প্রার্থী সরাসরি ব্যালট বক্সে তিনি জল ঢেলে দিয়েছেন। হ্যাঁ, ব্যালট বাক্স উল্টোটা দেওয়া হয়েছে এবং তৃণমূল প্রার্থী নিজে গিয়ে ভোট দিয়ে দিচ্ছেন। তৃণমূল প্রার্থী ভোট দিচ্ছেন, সেগুলো তো আপনারা বিচ্ছিন্নভাবে এই 3টে পর্যায়ে বিভিন্ন জায়গায় ছবি আপনি কি এটা জানেন যে 10টা-11টার মধ্যে ভোট বন্ধ হয়ে যেত? আপনি তো আজকে দেখছেন একজন আরেকজনের ভোট দিচ্ছে, আপনাকে বাড়ি থেকে বেরো দিয়ে দিল না, অথচ আপনার ভোট পড়ে গেল। শিল্পটাকে তো একটা মানে অত্যন্ত উঁচু জায়গায় নিয়ে গিয়েছিল। সেই শিক্ষাটা কি তৃণমূল নিয়েছে? আপনি সন্তুষ্ট? বিধানসভা সিপিএম এর শিক্ষাটা তৃণমূল নিয়েছে। যে ঘটনাগুলো দেখছেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, নিশ্চয়ই এগুলোকে সমর্থন করা যায় না। মানে রাজ্যের শিল্প করা যায়, যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাজ্যের শিল্প না এলে অসুবিধা নেই। আমি একটু বলি ভাই, না আমি আজকে সুমন বাবুর কাছে অত্যন্ত ঋণী যে উনি দুটো অসাধারণ সত্যি কথা বলেছেন। একটা হচ্ছে আপনাকে সময়টা বিবেচনা করতে হবে, অর্থাৎ সিপিএম ক্ষমতায় থাকলে একরকম হবে, সেটাই সেই সময়টার পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তৃণমূল ক্ষমতায় থাকলে আমি 1977 এ ক্ষমতায় আসার পর কবে সিবিআই এর দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই গ্যাপটার কথা বলছি। না, এবং লক্ষ্য করবেন যে তাপসী মালিক ঘটনা, সুমন বাবু তথাগতদা, দেবু মালিক এবং শহীদ দত্তের শাস্তি হয়েছিল যাবজ্জীবন, সেটা সিবিআই করেছিল। তা আজকে সেই উদাহরণ দেখে যদি কামদেব যেটা সুমন বাবু বলছেন, যেটা সুমন বলছেন সেটা হলো যে যখন এরকম ধরনের কোনো ধর্ষণের ঘটনা ঘটবে, তখন বিবেচনা করতে হবে এরা কতদিন ধরে ক্ষমতায় আছে। এরা যতদিন ধরে ক্ষমতায় আছে সিবিআই ডাকবার অধিকার তত বেশি জন্মায়। কিন্তু কেউ যদি 2 বছরের মাথায় থাকে আর সেই সময় যদি ধর্ষণ হয়, তাহলে সিবিআই ডাকাটা যুক্তিযুক্ত। ব্যাপারটা বললো একটা কথা বলে শেষ করে দিই। আইও তো কামদুনির মামলা খারিজ করে দিতে বলেছে, আইও মামলা খারিজ করে দিতে বলছে। আজকে সুমন বাবু আর শ্রুতিনাথ বাবুর এই উত্তর চাপানে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল যা করে সেটা ঠিকই করে,
কারণ সিপিএম এই করেছিল, অতএব তৃণমূল সেই তাকে নকল করছে, তার মধ্যে কোনো দোষ নেই। আমি শুধু দর্শক যা কিছু করেছে বিজেপির কাছ থেকে একটা কথা খালি একটা সমীরের কথাই বলছি যে এর থেকে বাঙালি জাতির এর থেকে মুক্তি কোথায় বলেছে, এটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন। বাঙালি জাতির এর থেকে মুক্তি হচ্ছে জীবনকে রাজনীতি মুক্ত করা। এর থেকে বাঙালি জাতির এর থেকে মুক্তি কোথায় বলেছে, এটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন। বাঙালি জাতির এর থেকে মুক্তি হচ্ছে জীবনকে রাজনীতি মুক্ত করা। এই যে বাম সংস্কৃতি চালু হয়েছে, এর থেকে উত্তর। আমি শেষ একটা কথা বলি। বহুদিন আগে একজন বিজ্ঞানী ভদ্রমহিলা, তার বাচ্চাটি বাংলা পড়তে চায়, কিছু মানে সে ইংরেজি পড়তে চায় না। আরেকজনের কাছে কমপ্লেন করছে, আমার বাচ্চাটা না খালি বাংলা পড়তে চায়, কিছুতেই ইংরেজি পড়তে চায় না। যার কাছে কমপ্লেন করেছেন উনি তখন বললেন, খুব মারুন, বাঙালির মেয়ে বাংলা পড়তে চায়। অর্থাৎ আমাদের এখানে রাজনৈতিক দলগুলো এবং তাদেরকে যারা সাপোর্ট করেন, তারা কোনোভাবেই এইটা হোক এটাকেই সাপোর্ট করবেন, তার জন্য অনেক রকম যুক্তি দেন। আমি শুধু শেষে দর্শকদের এই তথ্য দেব, দালালরা যদি বারবার মালিক বদল করে তাহলে কিন্তু দালালদের বিশ্বাসযোগ্যতা প্রমাণিত হয় না। ও বাবা, এ তো আবার একটা নতুন তত্ত্ব। দালাল মানে কি বোঝাচ্ছে? বুঝলাম না ব্যাপারটা। কাদের দালাল বলছে? এটা বুঝলাম না। কাদের দালাল বলছেন? অশ্লীল কথা আপনারা বলছেন। আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল কথা আপনি ব্যক্তিগতভাবে বলেছেন। আপনি ব্যক্তিগতভাবে বলেছেন। তুমি বাংলা শ্লীলতার অধিকারী নয়, আপনি বলেছেন নেত্রীও নয়। তোমার নেত্রীর কাছে বাংলা শিখবো না। আপনি কি বলছেন? তুমি কতটুকু বাংলা জানো আমার সন্দেহ আছে। আপনার থেকে তুমি কতটুকু লিখেছো? আপনার থেকে কতটুকু লেখাপড়া আছে? আপনি লিখতে পারেন বাংলায়? আমি শোনো, বাংলায় লিখে আর সংবিধান স্বীকৃত নয়। শোনো, আপনি লিখতে পারেন বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। না শোনো, বাংলা ইংরেজিতে যতটুকু লিখেছি তুমি ততটা পড়োনি পর্যন্ত। আপনি সঠিক ততটা পড়োনি। আপনার কথাটা এই ভাষায় কথাবার্তা বলছো। আপনার কথাটা শালীনতা গণ্ডির মধ্যে কি বলেছি আমি? এখন কি বলছেন? কি বলেছি? আপনি মুখ্যমন্ত্রীকে বিরোধী কি বলেছি? সব সময় বিরোধী কি বলেছি? মুশকিল হচ্ছে সংবিধানের প্রশ্ন তুলে আমার সময় একেবারে শেষ। আমি দর্শকদের শুধু একটা তথ্য, সরকার এখানে সংবিধান মানছে না, প্লিজ মেনে চলছে না। আমি দর্শকদের শেষে একটা তথ্য দিতে চাইবো যে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে 11টার সময় সুমনবাবুই বলছিলেন যে 11টার সময় ভোট বন্ধ হয়ে যেত। আজকে কিন্তু আমডাঙ্গার কুশাডাঙ্গায় 95 নম্বর বুথে যেখানে এই ভায়োলেন্স, এই হিংসার ঘটনা ঘটেছে, সেখানে সকাল 11টায় ভোট বন্ধ হয়ে যায়। এই তথ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু যেতে যেতে মৃত্যুর কথা আমরা বললাম। শুরুই করেছিলাম এই অনুষ্ঠান 3 জনের মৃত্যু দিয়ে, কিন্তু জন্মের কথাটা বাদ রাখি কি করে? এই নির্বাচনে এই যে ভোটারদের লাইন, সেখানে একজন অন্তঃসত্ত্বা মাও ছিলেন এবং সেখানে ভোটের লাইনে তিনি সন্তান প্রসব করলেন বাসন্তীতে। আমরা আশা করব যে এই শিশুটা গণতন্ত্রের এই উৎসব, ভোটের লাইনে যার জন্ম হলো, সে যখন বড় হবে এবং সে হয়তো যখন ভোটাধিকার প্রয়োগ করবে, তখন আমাদের রাজ্যে অন্তত তখন ভোটে কোনো মানুষকে প্রাণ হারাতে হবে না, অন্তত গণতন্ত্রটা একটু পল্লবিত হবে এবং আমাদের এই সমাজটা, রাজনীতিটা অনেক জঞ্জাল মুক্ত হবে। এই আশা নিয়ে ওই শিশুটির মুখ দেখিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করলাম। ভোটের লাইনে ভূমিষ্ঠ আগামীর ভোটার, কি হবে নাম তার? জল্পনা শুরু, শরীরে আগামীর আগমনী। সকাল সকাল তাই নিজের ভোটটা দিতে চেয়েছিলেন বাসন্তীর শিমুলতলা লস্করপাড়ার বাসিন্দা গোলেহার গাজী। সেজন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন ভোর 3টে থেকে। ভোর 5টা নাগাদ লাইনে দাঁড়িয়েই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সকালবেলায় গেছি, গিয়ে এখন দাঁড়াতে পারিনি, তো ঘন্টা তো পুলিশের কাছে বলেছে, পুলিশ বলেছে এখন দাঁড়াও। আমি দাঁড়িয়েছিলাম, থাকতে দাঁড়াতে পারিনি, স্কুল মাঠের পাশে ওখানে লাইনে দাঁড়িয়েছিল। ভোরবেলা নিয়ে গেছিলাম ভোট দিতে, লাইনে দাঁড়িয়েছিলাম, প্যান হচ্ছিল, হওয়ার পরে সাইড থেকে এনে সাইডে হয়েছে বুধঘরের পাশে। এইটাই নিয়ে 3টে মেয়ে। ভোটের দিন গোলেহারের কোলে নতুন অতিথি, তার নাম নিয়ে নানা মুনির নানা মত। মেয়ে হলে না হয় হতে পারত মীরা, কিন্তু ছেলে তো কি হবে এবার?
মেয়ে হয় তাহলে মীরা, হ্যাঁ। ছেলে হলে যেন অনুব্রত না রাখা হয়। আচ্ছা, বিশ্বনাথ দা, আমি পরিষ্কার করে বলতে চাইছি ওনার নাম রাখা হোক এই বাচ্চা ছেলেটির ভোটেশ্বর। আচ্ছা, দেবাশিস দা কি বলছেন? নাম যাই হোক, ও সুস্থভাবে বড় হোক এবং একটা উপযুক্ত নাগরিক হিসেবে তৈরি হোক। যার জন্য কষ্ট করে ভোট থেকে লাইন, সেটাই হয়নি, দেওয়া হয়নি ভোটটা। তাতে কি 3 মেয়ে 1 ছেলের সংসারে আরও 1 ছেলেকে পেয়ে খুশি গোলেহার, খুশি পরিবার, খুশি গ্রামবাসীরা। সবাই চান শান্ত হোক বাসন্তীর আগামী দিন, বন্ধ হোক হিংসা। যে শিশু ভূমিষ্ঠ হলো ভোটের লাইনে, এ পৃথিবী বাসযোগ্য হোক সেই আগামীর ভোটারের। শান্তনু নস্কর, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।